ঠিক আছে। তো আজকে আমরা প্রথমেই বলেছিলাম সেটা জাভা পড়বো, কারণ সোমবার মঙ্গলবারে ক্লাসটা আমরা করতে পারিনি। যাই হোক, আজকে জাভাতে আমরা আমাদের আগের দিনে ক্লাস অ্যান্ড অবজেক্ট পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো সেখানে ক্লাস অ্যান্ড অবজেক্টের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তার ডিফারেন্ট প্রোগ্রাম, কি করে ক্লাস ক্রিয়েট করতে হয়, কি করে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, সেই সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা আগের দিন দেখেছি। আজকে তারপর থেকে আমরা তার পরের যে টপিকটা সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আজকে আমরা কনস্ট্রাক্টর ইন জাভার কনসেপ্ট আমরা পড়বো। দেন কনস্ট্রাক্টর যদি কমপ্লিট করতে পারি, দেন আমরা আরেকটা কনসেপ্ট আজকে দেখবো, সেটা হচ্ছে পারপাস অফ দ্য দিস কিওয়ার্ড। ওকে, THIS, দিস কিওয়ার্ড। তো সেই পারপাসটা আমরা জানবো যদি আমরা কনস্ট্রাক্টর দিতে আমরা শেষ করতে পারি। ওকে, টাইমের মধ্যে। তো কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট জাভাতে। আর এই কনস্ট্রাক্টর থেকে প্রত্যেক বছরই কোশ্চেন থাকে। একটা 8 নম্বরের কোশ্চেন এখান থেকে এক্সপেক্ট করাই যায়, যে কনস্ট্রাক্টর থেকে একটা 8 মার্কসের কোশ্চেন আসবে। তো আমরা টপিকটা আমরা শুরু করি। ঠিক আছে, চলো। তো কনস্ট্রাক্টরের ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করব, যে কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর কি, বা এর নামটা কেন কনস্ট্রাক্টর, আর কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কি পারপাসে আমরা ইউজ করি জাভা প্রোগ্রামে বা জাভাতে। তো আমরা সবাই ফাংশনের কনসেপ্ট আমরা সবাই পড়ে এসেছি, বা মেথড যাকে আমরা বলি। তো সিতে আমরা ফাংশন পড়েছি, আমরা পাইথনে আমরা ফাংশনের কনসেপ্ট পড়ে এসেছি। তো সেরকমই কনস্ট্রাক্টর, তো সেখানে ফাংশন যখন পড়েছিলাম তখন ফাংশনের মধ্যে আমার কিছু ব্লক অফ কোডস ছিল, তাই না? একটা ফাংশনের মধ্যে যদি আমার একটা মেথডকে আমরা ডিফাইন করি, হয়তো যদি মেথডটার আমার নাম হয় ভয়েড অ্যাড, তাহলে সেই মেথডটার মধ্যে আমার কি থাকতো না, কিছু ব্লক অফ কোড থাকতো। এবার এখানে কোনো প্যারামিটার থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার এখানে কিছু ব্লক অফ কোড দিয়ে একটা ফাংশন বেসিক্যালি কনসিস্ট হতো। তো সেই ফাংশনের আমরা কিছু অ্যাডভান্টেজ পড়েছি, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ পড়েছি, ফাংশন দিয়ে আমরা কাজ করে এসেছি। তো জাভাতে কনস্ট্রাক্টরও হচ্ছে একটা ব্লক অফ কোডস। আমরা জাভাতে যখন কনস্ট্রাক্টরকে যখন আমরা ডিফাইন করব, বা আমরা যখন কনস্ট্রাক্টর নিয়ে যখন কাজ করব, সেটাও কিন্তু জাভাতেও কিন্তু কনস্ট্রাক্টর হচ্ছে একটা ব্লক অফ কোডস বা সিকোয়েন্স অফ কোডস বা কালেকশন অফ কোডস, যার মধ্যে কিছু লাইন অফ কোড থাকবে, সেটা 4 লাইন হতে পারে, 5 লাইন হতে পারে। এই ব্লক অফ কোডটা কিন্তু নিয়ে আমার কনস্ট্রাক্টর তৈরি হয়। এটা অনেকটা আমার সিমিলার টু দ্য মেথড বা সিমিলার টু দ্য ফাংশন। তো এবার এই কনস্ট্রাক্টর আমাকে এক্সপ্লিসিটলি আমাকে কল করতে হয় না, যেমন মেথড যেমন তোমাকে কল করতে হয়। কারণ তুমি যদি অ্যাডকে যদি তুমি না ডাকো, তাহলে কিন্তু অ্যাড ফাংশন কাজ করবে না। কিন্তু এই কনস্ট্রাক্টর ফাংশনসটাকে কিন্তু তোমাকে কল করতে হবে না। কারণ আমরা জানি যে যখনই আমরা কোনো ক্লাস নিয়ে কাজ করি, তখন আমাকে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হয়, বা ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হয়। তাহলে আমার কনস্ট্রাক্টর ফাংশনটা তখনই এক্সিকিউট করবে যখন আমরা সেই ক্লাসের কোনো ইনস্ট্যান্স তৈরি করব, বা সেই ক্লাসে যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করব। তাহলে কনস্ট্রাক্টরকে আমাকে কল করতে হচ্ছে না। তাহলে এই কনস্ট্রাক্টর ফাংশনটা কখন কল হবে না, ইট ইজ কল্ড হোয়েন অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ক্লাসেস ইজ ক্রিয়েটেড। ওকে, যখন আমরা সেই ক্লাসে যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব বা অবজেক্ট যখন ক্রিয়েট করব, তখনই কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনসটা আমার কল হবে, অফ দ্য ক্লাস ইজ ক্রিয়েটেড। তো কিভাবে আমরা অবজেক্ট তৈরি করতে হয় সেটা আমরা জানি। আর আমরা এখানে প্রোগ্রামিং এক্সাম্পল দিয়ে আমরা ডেমনস্ট্রেট করবো যে কি করে কনস্ট্রাক্টর ফাংশনটাকে আমরা কল করছি। আর যখনই কনস্ট্রাক্টর ফাংশনকে আমরা কল করব, সেই টাইমে আমার যে অবজেক্টটা আমরা ওই ক্লাসের এগেনস্টে তৈরি করেছি, সেই অবজেক্টের জন্য কিন্তু মেমোরিতে স্পেসটা অ্যালোকেট হয়। অ্যাকচুয়ালি ক্লাস যখন তৈরি করি আমরা ক্লাসের, হয়তো একটা ক্লাস তৈরি করেছি, ধরুন ক্লাসের নাম হচ্ছে হয়তো স্যাম্পল। এবার এই স্যাম্পল ক্লাসের মধ্যে ধরুন আমার কিছু কোড আছে। আবার এবার এই কোডটা লেখার পর আমার হয়তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে। এবার এবার আমরা কি করি না, ওই স্যাম্পল ক্লাসের আমার একটা অবজেক্ট তৈরি করতে হয়। কিভাবে তৈরি করি, আমরা স্যাম্পল এস ইকুয়ালস টু নিউ স্যাম্পল করে আমরা অবজেক্টটা তৈরি করি। তো যখন অবজেক্ট তৈরি করা হয় তখন কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনটা কল হয়। আর এই অবজেক্ট তৈরি করার সময়, তার মানে আমরা দেখো, আমরা কিন্তু বাই ডিফল্ট কিন্তু আমরা একটা কনস্ট্রাক্টরকে কিন্তু আমরা কল করছি এখানে। তখনই কিন্তু এই অবজেক্ট এস এর জন্য কিন্তু একটা মেমোরিতে একটা স্পেস অ্যালোকেট হয়, যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো। এবার এই কনস্ট্রাক্টর ফাংশনটা এক, মানে এটাকে স্পেশাল ফাংশন বলা হয়, বা স্পেশাল একটা মেথড বলা হয়। তার কারণটা হচ্ছে যে এটা খুবই স্পেশাল, বা স্পেশাল টাইপ অফ মেথড বলা হয় কনস্ট্রাক্টরকে। না কেন এটাকে স্পেশাল বলা হয়, না তার কারণটা হচ্ছে যে দেখো, আমরা যখন সিতে যখন প্রোগ্রাম করেছিলাম, তখন কিন্তু ফাংশনের নামটা কিন্তু আমরাই ডিসাইড করতাম।
আমরা যা খুশি একটা ফাংশনের নাম দিতাম। যদি অ্যাডিশন করতে হয় আমি ফাংশনের নাম দিতাম, কেউ নাম দিত হয়তো সাম, কেউ হয়তো দিত অ্যাড, কেউ হয়তো দিত সাম অফ 2 নাম্বারস বা সাম অফ 3 নাম্বারস। কিন্তু কনস্ট্রাক্টরটা একটা এমন স্পেশাল টাইপের মেথড যার নামটা আমাকে দিতে হবে অবশ্যই ক্লাস নেমের সাথে সমান রেখে বা সেম রেখে। যদি ক্লাসের নাম হয় স্যাম্পল, তাহলে আমার কনস্ট্রাক্টর যে মেথডটা বা যে ফাংশনসটা তার নামও হবে কিন্তু স্যাম্পল। তাহলে ক্লাসের নাম যা, আমার কনস্ট্রাক্টর ফাংশনের নামও কিন্তু সেম। কেমন করে বলছি না, ধরে নেওয়া যাক আমার একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে স্যাম্পল। এবার এই স্যাম্পল ক্লাসের মধ্যে আমি চাইছি যে এর মধ্যে একটা কনস্ট্রাক্টরকে ডিফাইন করব, তখন সেই কনস্ট্রাক্টর ফাংশনসটার নামও কিন্তু হবে স্যাম্পল। তাহলে কনস্ট্রাক্টর যেহেতু একটা মেথড, তার জন্য দেখো মেথড মানে একটা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং থাকবে। দেন আমাকে এবার স্যাম্পলের মধ্যে আমাকে কিছু কোড লিখতে হবে, যে ব্লক অফ কোডটা আমি বলেছিলাম যে কনস্ট্রাক্টর কনসিস্ট হয় কিছু ব্লক অফ কোড দিয়ে। তা দেখো এখানে ক্লাসের নামটা স্যাম্পল, আমার দেখো কনস্ট্রাক্টর ফাংশনের নামটাও হচ্ছে স্যাম্পল। তার জন্য কিন্তু এটা স্পেশাল টাইপের মেথড। আর এই কনস্ট্রাক্টর ফাংশনসটা বা এই স্পেশাল টাইপের যে মেথডটা আমরা বেসিক্যালি ব্যবহার করি কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য। তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের আরেকটা পারপাস হচ্ছে যে আমরা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু আমরা বেসিক্যালি কনস্ট্রাক্টর আমরা ব্যবহার করি। তাহলে ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট কিন্তু এটা কনস্ট্রাক্টরের আরেকটা পারপাস। আমরা প্রত্যেকটা সময় যখন আমরা অবজেক্ট তৈরি করি, তখন তোমরা সবাই জানো যে সেই অবজেক্টটা তৈরি করার সময় আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি, তার নাম হচ্ছে নিউ কিওয়ার্ড। নিউ কিওয়ার্ড, তাহলে এই নিউ কিওয়ার্ড আমি ব্যবহার করছি কোনো অবজেক্ট তৈরি করার সময়, তো তখন কিন্তু আমরা ভুলে ভুলে আমরা কিন্তু এটা কনস্ট্রাক্টরকে কিন্তু আমরা কল করছি। অ্যাটলিস্ট কিন্তু একটা কনস্ট্রাক্টর কিন্তু কল হবেই। কারণ দেখো তুমি যখন লিখছো ক্লাস স্যাম্পলের এগেইনস্টে যখন তুমি অবজেক্ট তৈরি করছো, তখন তুমি কি লেখো না স্যাম্পল এস ইকুয়ালস টু নিউ স্যাম্পল। তার নিউটা হচ্ছে আমার ওই কিওয়ার্ডটা, মেমোরি অ্যালোকেশন যে অপারেটর। আর তুমি দেখো এখানে কিন্তু লিখছো দেখো নিউ স্যাম্পল ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। তাহলে তুমি যদি এটাকে যদি তুমি ভাবো, তারপর দেখো তো তোমার এই স্যাম্পল ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট তো একটা কনস্ট্রাক্টর। কারণ কি না তোমার ক্লাসের নামটা কি না স্যাম্পল। তাহলে আমরা যখন কোনো ক্লাসের যখন অবজেক্ট তৈরি করি বাই ইউজিং নিউ কিওয়ার্ড, তখন কিন্তু আমার অ্যাটলিস্ট একটা কনস্ট্রাক্টর কিন্তু কল হয়। কারণ জাভাতে কনস্ট্রাক্টর না ইউজ করে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। ওকে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল রিজন যে যখন কনস্ট্রাক্টরকে আমরা যখন আমরা যখন নিউ দিয়ে যখন কোনো অবজেক্ট তৈরি করি, তখন কিন্তু অ্যাটলিস্ট আমার ওয়ান কনস্ট্রাক্টর ইজ কল্ড। ওকে, এবার এই কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি আমার কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে আমার কনস্ট্রাক্টর কাজে লাগে। আর এর নামটা কেন কনস্ট্রাক্টর, না তার কারণটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করে আমার অবজেক্ট ক্রিয়েশন করার সময় কিছু ভ্যালুকে। তাহলে কোনো ভ্যালুকে কনস্ট্রাক্ট করছে বা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করছে, তার জন্যই কিন্তু এর নাম হচ্ছে কনস্ট্রাক্টর। আমরা মানে এটা যে ম্যান্ডেট তা নয় যে আমরা কোনো ক্লাস ডিফাইন করলে তার মধ্যে আমাকে একটা কনস্ট্রাক্টরকে ডিফাইন করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেট নয়। কিন্তু যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে, তখন তুমি কিন্তু ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টরকে তুমি কিন্তু ডিফাইন করতে পারো। আর যদি তুমি কোনো কনস্ট্রাক্টর যদি তুমি ডিফাইন না করো, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জেভিএম বা জাভা কম্পাইলার কিন্তু একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু সে ক্রিয়েট করে নেবে। যদি তোমার ক্লাসের নাম হয় স্যাম্পল, তাহলে সে কিন্তু স্যাম্পল ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট সে কিন্তু একটা ডিফল্ট কনস্ট্রাক্টর সে কিন্তু তৈরি করে নেবে। ডিফল্ট কেন বলছি না, ডিফল্ট সেই সমস্ত কনস্ট্রাক্টরকে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর বলা হয় যাদের কোনো প্যারামিটার থাকে না। তোমার দেখো স্যাম্পল দেখো, আমি দেখো কোনো প্যারামিটার নেই, এখানে দেখো কিছুই নেই, দেখো ব্ল্যাঙ্ক। তাহলে যে কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না তাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে তোমার প্রোগ্রামে যদি তুমি কোনো কনস্ট্রাক্টরকে ডিফাইন না করো, তাহলে কিন্তু অ্যাটলিস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু ক্রিয়েট হবেই। তো এটা কিন্তু ন্যাচারাল, জাভাতে কিন্তু এটা কিন্তু ন্যাচারাল যে আমরা কনস্ট্রাক্টর যদি আমরা ব্যবহার করতে চাই, আমরা সেটাকে ডিক্লেয়ার করলেও হবে না করলেও হবে, কিন্তু এটা ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু আমার কল হবেই সবসময়। তো এবার যদি আমরা বেসিক্যালি আমরা জাভাতে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে বা কোনো আমরা জাভাতে কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে আমরা কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনটাকে আমরা ব্যবহার করি বা কনস্ট্রাক্টর মেথডটাকে আমরা ব্যবহার করি। আর জাভা এই স্পেশাল টাইপের মেথডটাকে সাপোর্ট করে, তার নামই হচ্ছে কনস্ট্রাক্টর। আর আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করা হয়, তখন কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু অটোমেটিক্যালি কল হয়, আমাকে কিন্তু এক্সপ্লিসিটলি কিন্তু আমাকে তাকে ডাকতে হয় না। আমি অবজেক্ট তৈরি করা মানেই কিন্তু আমার কনস্ট্রাক্টর কিন্তু কল হবে। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ কনস্ট্রাক্টর ইন জাভা। এবার জাভা কনস্ট্রাক্টর
যদি আমরা জাভা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাই, আমরা আবার প্রোগ্রামিং এক্সাম্পলে আসবো যে কি করে কনস্ট্রাক্টর তৈরি করব, কি করেই বা তাকে আমরা কল করব ইমপ্লিসিটলি, আর কিভাবে বা আমরা কেমন করেই বা আমরা কোনো কনস্ট্রাক্টরকে দিয়ে আমরা কাজ করব আমার জাভাতে। ওকে, তাহলে আমরা ফার্স্ট দেখে নেবো যে কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমার কি কি রুলস আছে। ওকে, রুলস ফর ক্রিয়েটিং কনস্ট্রাক্টর, রুলস ফর ক্রিয়েটিং কনস্ট্রাক্টর, কি কি রুলস আমাকে ফলো করতে হবে। প্রথম রুলসটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের নাম আমার সেম হবে ক্লাস নেমের সাথে। তাহলে কনস্ট্রাক্টর নেম মাস্ট বি দ্য সেম অ্যাজ ইটস ক্লাস নেম। ওকে, তাহলে কনস্ট্রাক্টরের যে নাম দেব সেই কনস্ট্রাক্টরের নেমটা আমার সেম হবে, কনস্ট্রাক্টর নেম মাস্ট বি দ্য সেম, মাস্ট বি দ্য সেম অ্যাজ ইটস ক্লাস নেম। যে ক্লাসের মধ্যে তুমি কনস্ট্রাক্টরকে তুমি ডিফাইন করছো বা ক্রিয়েট করছো তার যা ক্লাস নেম, তোমার কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনে কিন্তু নামটা সেম হবে। নাম্বার 2, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে ফাংশন মানেই হচ্ছে তার রিটার্ন টাইপ থাকে, বা যে কোনো মেথডের কিন্তু রিটার্ন টাইপ থাকে। আমরা লিখি ভয়েড অ্যাড বা ইন্ট অ্যাড বা ফ্লোট অ্যাড যদি কোনো ফাংশনকে আমরা ডিফাইন করতে চাই। কিন্তু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপ্লিসিটলি কোনো রিটার্ন টাইপ থাকে না। আমি কনস্ট্রাক্টরকে যে যদি আমি তোমার ডিফাইন করতে চাই যে ইন্টিজার স্যাম্পল, ধরে নাও ক্লাসটার নামও আমার স্যাম্পল, তাহলে এটা কিন্তু ইনভ্যালিড, কারণ কনস্ট্রাক্টর ফাংশনে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকবে না। আবার এবার তুমি হয়তো বলতে পারো যে স্যার যদি কোনো রিটার্ন টাইপ না থাকে তখন তো সিতে আমরা এখানে ভয়েড লিখতাম। তুমি কিন্তু এখানে ভয়েডটাকেও তুমি কিন্তু স্পেসিফাই করতে পারবে, নট ইভেন ভয়েড, কারণ ভয়েডও কিন্তু এটা ডেটা টাইপ বা রিটার্ন টাইপ। ওকে, তাহলে আমরা কনস্ট্রাক্টর ফাংশনকে ডিফাইন করার সময় আমাকে এটা মাথায় রাখতে হবে যে কনস্ট্রাক্টর ফাংশনে কিন্তু কোনো রিটার্ন টাইপ হয় না। আমি কিন্তু সেখানে ভুল করেও আমরা কিন্তু কোনোভাবেই যেন আমরা ভয়েডও না লিখি। ওকে, তাহলে কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ নো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ। ওকে, নো রিটার্ন টাইপ। ওকে, নো রিটার্ন টাইপ আমি এখানে পাশে মেনশন করতে পারি যে নট ইভেন ভয়েড, আমরা কিন্তু ভয়েডও কিন্তু আমরা স্পেসিফাই করতে পারবো না। ওকে, এটা কিন্তু আমাকে এনসিওর করতে হবে কোনো কনস্ট্রাক্টরকে ডিফাইন করার সময় বা ক্রিয়েট করার সময়। আর জাভা কনস্ট্রাক্টর আমার কিছু প্রপার্টিকে সাপোর্ট করে না, কারণ জাভা কনস্ট্রাক্টরকে আমরা কোনো সময় স্ট্যাটিক করতে পারবো না, মানে স্ট্যাটিক কনস্ট্রাক্টর হয় না, কারণ স্ট্যাটিক একটা কনসেপ্ট, জাভাতে স্ট্যাটিক কিওয়ার্ডের একটা পারপাস আছে যেটা আমরা জানবো। জাভা কনস্ট্রাক্টর কিন্তু কোনো সময় স্ট্যাটিক হতে পারে না, জাভা কনস্ট্রাক্টর কোনো সময় ফাইনাল হতে পারে না, আমরা কিন্তু এখন পড়িনি ফাইনালে কি কাজ। জাভা কনস্ট্রাক্টর কোনো সময় অ্যাবস্ট্রাক্ট হতে পারে না। জাস্ট এই টার্ম তিনটে মনে রাখো যে জাভা কনস্ট্রাক্টর ক্যানট বি অ্যাবস্ট্রাক্ট, ক্যানট বি স্ট্যাটিক আর ক্যানট বি ফাইনাল। আমরা পরে পড়বো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের কি কাজ বা স্ট্যাটিক কিওয়ার্ডের কি কাজ আর ফাইনাল কিওয়ার্ডের কি কাজ, সেটা কিন্তু আমরা এখনো সেই পর্যন্ত রিচ করিনি, আসেনি টপিকে। ওকে, তাহলে জাভা কনস্ট্রাক্টর ক্যানট বি, জাস্ট এটাকে আমি শর্ট কোশ্চেনের জন্য এটাকে তোমাকে বলে রাখলাম, পরে এটাকে আমরা প্রুভ করবো বা আমরা পরে এটাকে ডেমনস্ট্রেট করবো যে কেন জাভা কনস্ট্রাক্টর তোমার অ্যাবস্ট্রাক্ট হতে পারে না, কারণ অ্যাবস্ট্রাক্টের কিন্তু একটা কনসেপ্ট আছে জাভাতে, সেটা আমরা পরে শিখবো। জাভা কনস্ট্রাক্টর ক্যানট বি অ্যাবস্ট্রাক্ট, ক্যানট বি স্ট্যাটিক আর ক্যানট বি হচ্ছে ফাইনাল। ঠিক আছে, এই তিনটে কিওয়ার্ডে কিন্তু খুব ইম্পর্টেন্ট জাভাতে। পরীক্ষায় কোশ্চেন দেয় যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ফাইনাল কিওয়ার্ড, হোয়াট আর দ্য পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, হোয়াট ইউ মিন বাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর হোয়াট ইজ দ্য পারপাস অফ স্ট্যাটিক কিওয়ার্ড। তো এই তিনটে কনসেপ্ট কিন্তু আমরা সেপারেটলি আমরা পড়বো জাভাতে। তাহলে এই তিনটে কনসেপ্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে জাভার কোনো কনস্ট্রাক্টরকে ক্রিয়েট করার সময়। আর একটা মানে রুলস যেটা হচ্ছে যে জাভা কনস্ট্রাক্টর ডিফাইন করার সময় আমরা কিন্তু তার অ্যাক্সেস মডিফায়ার কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে অ্যাক্সেস মডিফায়ার বলতে আমরা কিন্তু কিছুটা আমরা জানি যে অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে আমার কোন একটা মেথডকে আমরা অ্যাক্সেস করতে পারবো কি পারবো না, কোন একটা ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারবো কি পারবো না, তার জন্য ডিফারেন্ট টাইপের অ্যাক্সেস মডিফায়ার হয়, যেমন হয়তো পাবলিক, যেমন হয়তো প্রাইভেট বা যেমন হয়তো প্রোটেক্টেড। ওকে, কিন্তু জাভা কনস্ট্রাক্টর কিন্তু পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে আর ডিফল্ট হতে পারে। মানে আমরা প্রাইভেট কনস্ট্রাক্টর আমরা ব্যবহার করতে পারি, আমরা আমরা ক্রিয়েট করতে পারি, আমরা পাবলিক কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করতে পারি, আর আমরা প্রোটেক্টেড কনস্ট্রাক্টর কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। এবার যদি পাবলিক কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তাহলে যে কোনো ক্লাস কিন্তু ওই কনস্ট্রাক্টরকে কিন্তু সে ইউজ করতে পারবে। যদি আমরা প্রাইভেট কনস্ট্রাক্টর ব্যবহার করি তাহলে কিন্তু শুধুমাত্র সেই ক্লাস কিন্তু আমার ওই প্রাইভেট কনস্ট্রাক্টরকে ইউজ করতে পারবে। আর যদি আমরা প্রোটেক্টেড আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করি বা আমরা ক্রিয়েট করি তাহলে কিন্তু একমাত্র সেই ক্লাস আর সেই ক্লাস থেকে যে ক্লাসগুলো ডিরাইভ হচ্ছে
সেই ক্লাসগুলো ইউজ করতে পারবে, আদার্স কিন্তু কোনো ক্লাস কিন্তু তাকে ব্যবহার করতে পারবে না। তাহলে আমার কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস মডিফায়ার কিন্তু পসিবল, বা আমরা কিন্তু ইউজ করতে পারি, উই ক্যান ইউজ অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করেও আমরা দেখাবো কি করে কনস্ট্রাক্টর দিয়ে কাজ করতে হয়। তাই এই রুলস গুলো কিন্তু আমাদেরকে মানে মেনে চলতে হবে যখন আমরা কোনো কনস্ট্রাক্টরকে যখন আমরা ডিফাইন করব বা ক্রিয়েট করব জাভাতে। ওকে, এবার অনেকক্ষণ ধরে আমরা কনস্ট্রাক্টরের কনসেপ্ট আমরা পড়ছি, এবার একটা ছোট্ট প্রোগ্রাম দেখাবো যেখানে আমরা কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে আমরা কনস্ট্রাক্টরকে কল করে আমরা কাজ করতে পারি তার একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো। ওকে, এক্সাম্পল অফ আ কনস্ট্রাক্টর, তারপরে টাইপস অফ কনস্ট্রাক্টরের কনসেপ্টে আমরা আসবো। এক্সাম্পল ধরে নেওয়া যাক আমি এখানে একটা সিম্পল একটা ক্লাসকে ডিফাইন করছি, ক্লাসের নামটা দিলাম, সাপোজ ক্লাসের নাম দিচ্ছি ধরে নাও হয়তো বাইক। ওকে, বাইক ধরুন একটা ক্লাস, বাইক ক্লাসের মধ্যে আমার একটা কনস্ট্রাক্টরকে ডিফাইন করেছি, সেই কনস্ট্রাক্টরে তার নামটা কি হবে? যদি বাইক ক্লাসের একটা কনস্ট্রাক্টর ডিফাইন করি তার নামটা কি হবে? বাইক। বাইকই হবে। তাহলে বাইকটা হচ্ছে আমার কনস্ট্রাক্টরের নাম হচ্ছে বাইক। আমি কিন্তু এখন ভুল করেও কিন্তু আমি এখানে ভয়েডও লিখতে পারবো না। তাহলে বাইক ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং, দেন আমি এবার বাইকটার বডি লিখবো। আমি এই বাইক যে কনস্ট্রাক্টরটা তার মধ্যে আমি দেখো একটা এসওপি করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন করছি। আমি এখানে ধর একটা মেসেজকে ডিসপ্লে করেছি যে বাইক ইজ ক্রিয়েটেড। ওকে, আমি বাইকটাকে এখানে ক্রিয়েট করলাম, একটা মেসেজ, জাস্ট একটা মেসেজ, তুমি যে কোনো মেসেজ এখানে লিখতে পারো। আমি লিখেছি বাইক ইজ ক্রিয়েটেড, দিয়ে আমি কনস্ট্রাক্টর ফাংশনটাকে শেষ করে দিয়েছি। আমার আরো কিছু কোড থাকতে পারতো, আমার রিকোয়ারমেন্ট আমি এখানে জাস্ট মেসেজকে ডিসপ্লে করেছি। এবার এই ক্লাসের মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থাকবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার মধ্যে ধরুন স্ট্রিং এআরজিএস, যেভাবে আমরা মেনটাকে আমরা ডিফাইন করি, স্ট্রিং এআরজিএস। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ কি না ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা। আমি এখন কি করছি, আমি এখন বাইক ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। তাহলে বাইক ক্লাসের অবজেক্ট তৈরি করলে ক্লাসের নাম, তারপরে আমাকে দিতে হয় একটা অবজেক্টের নাম। আমি অবজেক্টের নাম কি দিয়েছি, বি, স্মল বি ইকুয়ালস টু, আমাকে অবজেক্ট তৈরি করতে গেলে আমরা সবাই জানি যে একটা নিউ কিওয়ার্ড ব্যবহার করতে হয়, নিউ। তারপরে কি হয়, ক্লাস নেম, ক্লাসের নামটা হচ্ছে বাইক, দেন হচ্ছে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট সেমিক্লোন। তাহলে আমি কনস্ট্রাক্টরটাকে কল করার জন্য আমার কিন্তু কিছু লিখতে হচ্ছে না, আমি জাস্ট ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। তাহলে এই ক্লাসের আমি যখন এটা অবজেক্ট তৈরি করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি আমার কিন্তু যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর বাইক, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কল হবে। ওকে, আমি দেখো কোডটাকে জাস্ট শেষ করে দিচ্ছি, আমি মেনটাকে শেষ করলাম, আমি ক্লাসটাকে শেষ করলাম, দিয়ে আমি কোড, আমি ধরুন এই কোডটাকে ধরুন রান করিয়েছি। তাহলে কোডটাকে রান করানোর সময় আমার কিন্তু এই বাইক কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হবে, কারণ কি আমি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি বি। ওকে, আমি কিন্তু কোনো কল করিনি, জাস্ট অবজেক্ট তৈরি করেছি যেভাবে অবজেক্ট তৈরি করা হয় জাভাতে। তাহলে এখন কিন্তু আমার এই কোডটাকে রান করালে আমার এই বাইক কনস্ট্রাক্টর ফাংশনে কিন্তু তোমার ইনভোক হবে বা কল হবে বা এক্সিকিউট হবে, আর এক্সিকিউট হলে আমাকে আউটপুট দেখাবে বাইক ইজ ক্রিয়েটেড, বাইক ইজ ক্রিয়েটেড। তাহলে আমরা কিন্তু কল করিনি কোনো সময় এক্সপ্লিসিটলি, আমি জাস্ট ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি। যদি তুমি আর একটা অবজেক্ট তৈরি করো বাইক বি ওয়ান ইকুয়ালস টু নিউ বাইক, তোমার কিন্তু আবার কিন্তু এই ডিফল্ট যে কনস্ট্রাক্টর সে কিন্তু আবার কল হবে। আমি কেন ডিফল্ট বলছি না, এই কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু কোনো প্যারামিটার নেই বলে একে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আমরা জাভাতে আমরা কনস্ট্রাক্টর ব্যবহার আমরা এক্সপ্লিসিটলি আমি ক্রিয়েট করি বা না করি, আমার কিন্তু অটোমেটিক্যালি আমার কিন্তু কম্পাইলার কিন্তু আমার একটা কনস্ট্রাক্টরকে সে কিন্তু ক্রিয়েট করে নেবে। যদি আমার কোনো কনস্ট্রাক্টর না থাকে আমার ক্লাসে, তাহলে আমার কম্পাইলার কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েটস আর ডিফল্ট কনস্ট্রাক্টর। ধরে নাও, সাপোজ ধরে নাও, তাহলে এটা আমরা সবাই বুঝতে পেরেছি এক্সাম্পলটা কি করে কাজ করে কনস্ট্রাক্টর, সবাই বুঝতে পেরেছি কি করে ডিফাইন করবো একটা কনস্ট্রাক্টর ফাংশনকে, সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, এবার এবার ধরে নাও আমি একটা কনস্ট্রাক্টর, আমি এখন একটা ক্লাস লিখেছি, সাপোজ আমি জাভাতে আমি একটা ক্লাস লিখেছি, একটা ক্লাসকে ডিফাইন করেছি, ক্লাসের নামটা দিয়েছি ধরে নাও হয়তো বাইক, ক্লাস বাইক। এবার বাইক ক্লাসের মধ্যে আমার ধরুন কিছু কোড আছে, কিন্তু কোনো কনস্ট্রাক্টর নেই, জাস্ট কিছু কোড আছে। এবার কম্পাইলার কিন্তু এই কোডটাকে ধরুন আবার কম্পাইল করতে যাচ্ছে, কম্পাইলার, জাভা কম্পাইলার। তো জাভা কম্পাইলার যখন এটাকে কম্পাইল করছে, ওকে, তখন সে কিন্তু ওই কোডটাকে মডিফাই করছে কিরকম ভাবে দেখো, ওকে তখন দেখো ক্লাস বাইক, ক্লাস বাইক, সে তখন কিন্তু অটোমেটিক্যালি একটা বাইক নামে একটা কনস্ট্রাক্টর কিন্তু সেই তৈরি করে নিল, তোমাকে তৈরি করতে হলো না, সে কিন্তু তোমার তৈরি করে নিয়েছে, এই ক্লাসটাকে সে শেষ করে দিচ্ছে। তার তোমার যা কোড আছে তো কোড তো আছেই, তার সঙ্গে সে কিন্তু অ্যাডিশনালি কিন্তু একটা বাইক বলে একটা কনস্ট্রাক্টর সে কিন্তু তৈরি করে নিল। তাহলে ইফ দেয়ার ইজ নো কনস্ট্রাক্টর ইন আ ক্লাস, কম্পাইলার অটোমেটিক্যালি ক্রিয়েটস আ ডিফল্ট কনস্ট্রাক্টর।
এটা কিন্তু সমস্ত জাভা প্রোগ্রামে কিন্তু এটা পসিবল। ওকে, সমস্ত প্রোগ্রামে কিন্তু এটা পসিবল। ওকে, তার মানে আমরা এই ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু আমরা ব্যবহার করব তখনই যদি আমি একটা ধরনের হয়তো কোনো অবজেক্টকে হয়তো আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাইছি বা 0 দিয়ে বা নাল দিয়ে। ওকে, তখন কিন্তু আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি। কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করি বা ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের বেসিক একটা কনসেপ্ট। ওকে, এবার আমরা চলে আসবো যে জাভাতে কি কি টাইপের কনস্ট্রাক্টর আছে। ওকে, টাইপস অফ কনস্ট্রাক্টর, তারপরে সেই প্রত্যেকটা টাইপকে আমরা এলাবোরেটলি ডিসকাস করব। ওকে, নেক্সট কনসেপ্টটা হচ্ছে টাইপস অফ কনস্ট্রাক্টর। তো আমরা কনস্ট্রাক্টর পড়ে নেওয়ার পর আমরা দেখবো যে কনস্ট্রাক্টর থেকে কি কি কোশ্চেন আসে বেসিক্যালি আমাদের জাভার সেমিস্টারে। তো সেটা আমরা দেখবো কি কি কোশ্চেন আসে, যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করবো এই টপিকের এগেনস্টে। ওকে, টাইপস অফ কনস্ট্রাক্টর। তো জাভাতে বেসিক্যালি দু রকমের কনস্ট্রাক্টর আছে, আর যদি একটু জোর করে বলতে যাই তাহলে 3 রকমের কনস্ট্রাক্টর আছে। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ কনস্ট্রাক্টর ইন জাভা। ফার্স্ট টাইপটার নাম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এতক্ষণ ধরে আমরা ডিফল্ট নিয়ে অনেক কথা বলছিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টরের কথা। তো প্রথম যে টাইপটা তার নাম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এটাকে আবার আরেকটা ভাষায় বলা হয় যে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা নো প্যারামিটার কনস্ট্রাক্টর। ওকে, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আমি কেন সেটা বুঝতেই পারছি আমরা যে কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না বা কোনো আর্গুমেন্ট থাকে না, তখন সেই কনস্ট্রাক্টর ফাংশনটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে একটা কনস্ট্রাক্টর যার প্যারামিটার থাকে না আর একটা কনস্ট্রাক্টর যার প্যারামিটার থাকে, তার জন্য তার নামটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তার জন্য তার নামটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে যে কনস্ট্রাক্টর ফাংশনের প্যারামিটার আছে তাকে বলা হয় প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আর যে কনস্ট্রাক্টর ফাংশনের কোনো প্যারামিটার নেই বা কোনো আর্গুমেন্ট নেই তাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আমরা আগের যে এক্সাম্পলটা দেখালাম তোমাকে কনস্ট্রাক্টরের এক্সাম্পল হিসাবে, তো এটাই কিন্তু আমার ডিফল্ট কনস্ট্রাক্টরের একটা এক্সাম্পল। আমি এখানে বাইক ক্লাস ডিফাইন করেছি, বাইক ক্লাসের মধ্যে একটা বাইক মেথডকে ডিফাইন করেছি। সেই বাইক মেথড দেখো কোনো প্যারামিটার নেই, আমি তার মধ্যে একটা মেসেজকে তার বডি লিখেছি এসওপি করে বাইক ইজ ক্রিয়েটেড, দেন আমি সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। তাহলে কিন্তু আমার এই ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি কল হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন ফার্স্ট তোমার চলে আসবো ডিফল্ট কনস্ট্রাক্টরের কনসেপ্টে। আমরা এখানে পারলে হয়তো আরেকটা এক্সাম্পল দেখবো ডিফল্ট কনস্ট্রাক্টরে। ওকে, তো ডিফল্ট কনস্ট্রাক্টর ফার্স্টে আমরা একটা ডেফিনেশনসটা দেখবো। তো ডেফিনেশন তো দেখার কিছু নেই, অলরেডি আমরা এটাকে ডিফাইন করতে পারবো, তাই না? এটাকে অলরেডি আমরা ডিফাইন করতে পারবো যে এই কনস্ট্রাক্টর ইজ কল্ড ডিফল্ট কনস্ট্রাক্টর হোয়েন ইট ডাজ নট হ্যাভ এনি প্যারামিটার। ওকে, তাহলে আমরা এক কথা লিখতে পারি, কনস্ট্রাক্টর ইজ কল্ড ডিফল্ট কনস্ট্রাক্টর when it does not have any parameter, তখন সেই কনস্ট্রাক্টর ফাংশনটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, যেমন যদি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর যদি আমরা সিনট্যাক্স দেখার চেষ্টা করি, তাহলে সিনট্যাক্সটা আমরা এরকম ভাবে দেখাতে পারি। ধরে নাও আমার ক্লাসের নাম, কারণ ক্লাস নেম আর আমার কনস্ট্রাক্টরের নেমটা তো সেম হয়, ক্লাস নেম, দেন ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, দেন তার হচ্ছে বডি। ওকে, বডি অফ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে একটা সিনট্যাক্স বলতে পারি, তাই তো? আমার তো কোনো রিটার্ন টাইপ থাকছে না, আমি এখানে লিখবো রিটার্ন টাইপের কনসেপ্টটা লিখতে পারছি না। তো এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টরের কনসেপ্ট। এবার ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটা আমি হয়তো একটু অন্যরকম ভাবে দেখাবো। সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালুগুলোকে আমার ডিসপ্লে করবে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। তার নামটাই তো ডিফল্ট, তাহলে ডিফল্ট ভ্যালুকে আমরা ডিসপ্লে করবো কিভাবে, ডিফল্ট কনস্ট্রাক্টরে হেল্প নিই। একটা এক্সাম্পল দেখি আমরা, আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2 ফর দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, ধরে নাও আমার একটা ক্লাসের নাম, ধরে নাও হয়তো ক্লাসটার নাম দিলাম হয়তো স্টুডেন্ট। একটা ক্লাসের নাম আছে ধরে নাও স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার দুটো মেম্বার আছে, একটা হচ্ছে ইন্টিজার আইডি, এগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর একটা ভেরিয়েবলের নাম দিলাম, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, তার নাম দিলাম নেম। তাহলে একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম। এবার আমার একটা ফাংশন রয়েছে, যে ফাংশনসটা
ওই আইডি আর নেমকে ডিসপ্লে করবে, ওকে, সেই ফাংশনটা আমি এখানে নাম দিচ্ছি ভয়েড ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে, ঠিক আছে। তো ডিসপ্লে ফাংশন কি করবে, আইডি আর নেমকে সে ডিসপ্লে করবে। আমি এখানে এসওপি করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি একবারে ডিসপ্লে করছি আইডি প্লাস একটা স্পেস দিলাম, দিয়ে নেম, তাহলে আইডি দেখাবে ফার্স্টে, তারপরে আমাকে স্পেস দিয়ে দেখাবে নেমটাকে একসাথে। আমি ডিসপ্লে ফাংশনটাকে শেষ করলাম। শেষ করার পর আমার এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, তাই তো, স্ট্রিং args। দেন আমি এখন কি করেছি, স্টুডেন্ট ক্লাসের এবার অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট এসটি বা স্টুডেন্ট st1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তাই না। নিউ স্টুডেন্ট আমি ক্লাসের প্রথম একটা অবজেক্ট তৈরি করলাম স্টুডেন্ট ক্লাসে, নিউ স্টুডেন্ট ওপেনিং ক্লোজিং সেমিক্লোন। এবার আমি তোমার লিখছি st1 ডট ডিসপ্লে, st1 ডট ডিসপ্লে। দেখো আমি কিন্তু কনস্ট্রাক্টটা কিন্তু কোনো ডিফাইন করিনি এক্সপ্লিসিটলি, আমি কোনো কনস্ট্রাক্টটাকে ডিফাইন করিনি এক্সপ্লিসিটলি, কিন্তু আমি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করেছি। অবজেক্ট তৈরি করার সময় কিন্তু আমার ডিফল্ট কনস্ট্রাক্টটা কিন্তু কম্পাইলার কিন্তু তোমার তৈরি করে নিয়েছে স্টুডেন্ট নামে। এবার কি করেছি, st1 ডট ডিসপ্লে করলাম। এবার যদি আমি কোডটাকে যদি শেষ করে দিই, আমাকে বলতে পারবে যে st1 ডট ডিসপ্লে এগেইনস্ট আমাকে কি আউটপুট দেখাবে। আমার তো কোনো ভ্যালু দেওয়া নেই, আইডি আর নেমের তো কোনো ভ্যালু দেওয়া নেই, আমি জাস্ট আইডি আর নেমটাকে ডিসপ্লে করেছি, ডিক্লেয়ার করে ডিসপ্লে করেছি। তাহলে এখানে আমাকে আউটপুট কি দেখাবে, আমাকে কোডটা কি আউটপুট দেখাবে। তো আমরা কি বুঝতে পারছি, এখানে আইডি আর নেম যেহেতু আমরা কোনো এক্সপ্লিসিটলি কিছু স্পেসিফাই করিনি, তার জন্য আমার আইডি ইন্টিজার একটা ভেরিয়েবল আর নেমটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তাহলে এখন তাদের নিশ্চয়ই ডিফল্ট ভ্যালুগুলো আমাকে ডিসপ্লে করবে। তাহলে আইডি ডিফল্ট ভ্যালু কি হবে, যদি ইন্টিজার হয় তার ডিফল্ট ভ্যালু হবে 0 স্পেস, আর নেমটা হচ্ছে স্ট্রিং, তার ডিফল্ট ভ্যালু কি হবে, স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু ডিফল্ট ভ্যালুটা হয় নাল। আমার কি দেখাচ্ছে, 0 আর নাল দেখাচ্ছে, তাই তো। তাহলে আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর আমি ডিরেক্টলি আমি ক্রিয়েট করিনি, কিন্তু জাভা কম্পাইলার কিন্তু অটোমেটিক্যালি আমার স্টুডেন্ট নামে কিন্তু এটা ডিফল্ট কনস্ট্রাক্টর সে কিন্তু ক্রিয়েট করেছে। তার জন্য আমরা আইডি আর নেমের এগেনস্টে দেখো তার ডিফল্ট ভ্যালুগুলোকে আমরা ডিসপ্লে করতে পারছি, ওকে। তাহলে আমি ব্যবহার না করলেও, আমি না ক্রিয়েট করলেও আমার কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে বলেই আমার কিন্তু 0 আর নালটা আমাকে ডিসপ্লে করছে, কারণ এখানে আইডি আর নেমের কিন্তু ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 আর নাল। যদি তুমি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করো, সাপোজ ধরো না তুমি হয়তো এখানে কোডটাকে শেষ করোনি, তুমি কোডটাকে শেষ না করে তুমি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করেছো, স্টুডেন্ট ক্লাসেরই তুমি আরেকটা অবজেক্ট তৈরি করেছো, স্টুডেন্ট st2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। তা তোমার দেখো এটা কিন্তু একটা অবজেক্ট, st2টা হচ্ছে আরেকটা অবজেক্ট, তার এখন মেমোরি অ্যালোকেশন হয়েছে, কারণ অবজেক্ট তৈরি করলেই তো সেই অবজেক্টটা মেমোরি অ্যালোকেশন হয়। এবার তুমি যদি এখন কল করো st2 ডট ডিসপ্লে, তাহলে st অবজেক্টের কাছে তো এখন আইডিও আছে নেমও আছে, তাহলে st2 অবজেক্টের যে আইডি আর নেম সেটাও কিন্তু এখন ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হবে, অর্থাৎ এখন তুমি st2 এর জন্য কিন্তু আমাকে আবার দেখাবে 0 আর নাল। কারণ আমি যখনই কোনো ডিফারেন্ট যখন কোনো অবজেক্ট তৈরি করি, তখন সেই অবজেক্টগুলো কিন্তু মেমোরিতে গিয়ে স্পেস অকুপাই করে। তাহলে আমরা এখানে দুটো অবজেক্ট তৈরি করেছি, একটা হচ্ছে st1, একটা হচ্ছে আমার st2। তাহলে st1 এর মধ্যে কিন্তু আইডি একটা ফিল্ড আছে, নেম একটা ফিল্ড আছে, আবার st2 এর মধ্যে কিন্তু আইডি একটা ফিল্ড আছে, নেম একটা ফিল্ড আছে। তাহলে এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে নেম, এরও কিন্তু এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে নেম। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টটা কিন্তু কি করছে না, যখন তুমি অবজেক্ট তৈরি করছো স্টুডেন্ট st1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তখন সে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টটা তোমার কিন্তু এই আইডির মধ্যে ডিফল্ট ভ্যালু 0 কে স্টোর করে দিচ্ছে, আর এই নেমের মধ্যে কিন্তু তোমার নাল কে স্টোর করে দিচ্ছে, যেহেতু তুমি কোনো এক্সপ্লিসিটলি কোনো ভ্যালুকে তুমি স্পেসিফাই করোনি। আবার সিমিলারলি তোমার কিন্তু st2 অবজেক্টের জন্য কিন্তু তুমি যেহেতু আরেকটা অবজেক্ট তৈরি করেছো st2, তখন তার আইডির মধ্যে কিন্তু তোমার 0 কে স্টোর করে দিচ্ছে যেহেতু ইন্টিজার, আর তোমার নেমের মধ্যে তোমাকে স্টোর করে দিচ্ছে নাল। তার জন্য তোমাকে দুবার 0 আর নাল, 0 আর নাল তোমাকে দুবার দেখাচ্ছে, কারণ তুমি এখানে দুটো অবজেক্ট দিয়ে তুমি এটাকে ডিসপ্লে করেছো তাদের ভ্যালুগুলোকে। দেন আমি ধরো মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করলাম, ওকে। তাহলে এইভাবেও কিন্তু তোমরা এক্সাম্পল দেখাতে পারি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টের ক্ষেত্রে। তাহলে এই কোডটার আমার এক্সপ্লানেশন হচ্ছে যে এই ক্লাসটার মধ্যে আমি কিন্তু কোনো কনস্ট্রাক্টর কিন্তু ক্রিয়েট করিনি এক্সপ্লিসিটলি, কিন্তু কম্পাইলার কিন্তু আমাকে প্রোভাইড করছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর,
ওকে, আর তার জন্যই কিন্তু আমি জিরো আর যে নালটা পাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ডিফল্ট কনস্ট্রাক্টরের জন্যই কিন্তু আমরা তার ডিফল্ট ভ্যালুটাকে আমরা ডিসপ্লে করতে পারছি সেই পার্টিকুলার অবজেক্টের জন্য। তো এটা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরের আরেকটা এক্সাম্পল হিসেবে তোমরা কিন্তু এটাকে ট্রিট করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর সবার কাছে ক্লিয়ার? হোয়াট ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর বা তার এক্সাম্পল সবাই বুঝতে পেরেছো? বাকিরা বুঝতে পেরেছো হোয়াট ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর? হ্যাঁ স্যার। ওকে, বাকিরা একটু রিপ্লাই করবে তো, একটু রিপ্লাই করবে। হ্যাঁ, এবার আমরা চলে আসবো তোমার সেকেন্ড টাইপের যে কনস্ট্রাক্টর সেই কনসেপ্টে মোস্ট ভাইটাল, এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর খুব ভাইটাল, কিন্তু এটাকে ভালো করে একটু দেখতে হবে সবাইকে। ওকে, তো আমরা আগেই জানতে পেরেছি যে যে কনস্ট্রাক্টর ফাংশনের প্যারামিটার থাকে তাকেই বলা হয় প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে a constructor which has a specific number of parameters is called a parameterized constructor। বলতে পারি আমরা স্পেসিফিক নাম্বার, দুটো হতে পারে, পাঁচটাও হতে পারে, ছটাও হতে পারে, স্পেসিফিক নাম্বারের একটা প্যারামিটার থাকবে। ওকে, তাহলে a constructor which has specific number of parameter is called a প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, ইজ কল্ড আ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, আমি পিসি বলে লিখে রাখলাম। এবার ডিফল্ট কনস্ট্রাক্টর যেমন আমার অবজেক্টের যে ভেরিয়েবল গুলোকে যেমন জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছে বা নাল দিয়ে ইনিশিয়ালাইজ করছে ইন্টার স্ট্রিং এর জন্য, তো সেরকম প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কিন্তু তোমার ডিফারেন্ট ভ্যালু দিয়ে তোমার অবজেক্টগুলোকে ডিফারেন্ট ভ্যালু দিয়ে কিন্তু ইনিশিয়ালাইজ করতে তোমাকে হেল্প করবে। তুমি সেম ভ্যালু দিতে পারো, আবার তুমি কিন্তু ডিফারেন্ট ভ্যালু তুমি কিন্তু দিতে পারো। সেটা কিন্তু একমাত্র পসিবল কার থ্রু দিয়ে না, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে। ওকে, তাহলে আমার দেখতে হবে যে কেমন দেখতে হয় আমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে আমি আগের এক্সাম্পলটাই আমি করব বাই ইউজিং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যেখানে আমার কনস্ট্রাক্টর ফাংশনে কিছু প্যারামিটার থাকবে আর যার হেল্প নিয়ে আমি সেই পার্টিকুলার অবজেক্টকে আমরা কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবো। সেটা আমার ডিফারেন্ট ভ্যালু হতে পারে, সেটা আমার সেম ভ্যালু হতে পারে। ওকে, তাহলে আমি আগের এক্সাম্পলটাকে আমি এখানে একটু মডিফাই করে আমি সেটাকে কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মতো করে আমি সেটাকে জাস্ট লিখবো। জাস্ট দেখো প্রোগ্রামটা। ওকে, একই রকম টাইপের প্রোগ্রাম, কিন্তু আমার এখানে কনসেপ্টটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের কনসেপ্ট। চলো, তো ক্লাসের নামটা আমি সেম রাখছি। ক্লাসের নামটা আমাদের কি ছিল, ওখানে স্টুডেন্ট ছিল। আমি ক্লাসের নামটা এখানে রাখলাম স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। ক্লাসের নামটা হচ্ছে স্টুডেন্ট। এবার স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার দুটো মেম্বার আছে, একটা হচ্ছে ইন্টিজার আইডি, আর একটা মেম্বার হচ্ছে আমাদের আগেও ছিল, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা মেম্বার ছিল যার নাম হচ্ছে নেম, আইডি আর নেম। এবার আমি একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তৈরি করছি। দেখো স্টুডেন্ট, তাহলে নামটা তো সেম হবে, ক্লাসের নাম যা আমার ফাংশনের নামটা সেম হবে। এবার তার মধ্যে আমি দুটো প্যারামিটার নিচ্ছি, একটা হচ্ছে ইন্টিজার আই, আর একটা প্যারামিটার নিচ্ছি তোমার স্ট্রিং টাইপের, তার নাম দিচ্ছি হয়তো তোমার এস। এবার আইডির মধ্যে আমি আইটাকে ইনিশিয়ালাইজ করছি, আর নেমের মধ্যে আমি এস দিয়ে আমি নেমটাকে ইনিশিয়ালাইজ করছি। মানে আমি যখন অবজেক্ট তৈরি করব স্টুডেন্ট ক্লাসের, তখন আমি যে ভ্যালু পাস করব, একটা ইন্টিজার একটা স্ট্রিং, তো সেটা কিন্তু আমার আইডি আর নেমের মধ্যে কিন্তু ইনিশিয়ালাইজ হবে সেই পার্টিকুলার অবজেক্টের জন্য। এবার আমার ডিসপ্লে ফাংশন ওখানে যেমন ছিল ভয়েড ডিসপ্লে, আমার এখানেও ভয়েড ডিসপ্লে ফাংশন আছে। ভয়েড ডিসপ্লে ফাংশনের মধ্যে দিয়ে আমরা কি করব না, আমরা আইডি আর নেমটাকে আমরা ডিসপ্লে করব। ওকে, আমি এখানে দেখো এসওপি করছি, এসওপি করে আমি ফার্স্টে ডিসপ্লে করছি আইডি কে, প্লাস যেটা স্পেস দিলাম, স্পেসের পর আবার প্লাস দিয়ে ডিসপ্লে করব তোমার নেমটাকে। আমার দেখো আগের কোডটা কিন্তু অনেকটা সিমিলার, ডিসপ্লে ফাংশনটাকে তোমার শেষ করলাম। এবার ধরো আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, তার পরবর্তী পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আমার এখানে তার কমেন্ট লাইন আর্গুমেন্ট দ্যাট ইজ আ স্ট্রিং args। এবার আমি ওই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে আমরা কল করার জন্য আমরা দেখো কিছুই করি না, কিন্তু কোনোভাবে কল করতে কিন্তু কোনো এক্সপ্লিসিটলি কিছু লিখতেই হয় না।
জাস্ট আমি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। আমি দেখো স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট st1, অবজেক্টের নামটা দিলাম st1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, আমাকে লিখতেই হয় এটা। এবার অবজেক্ট তৈরি করার সময় যেহেতু আমার এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, যার দুটো প্যারামিটার আই আর হচ্ছে এস, আইটা হচ্ছে ইন্টিজার আর এসটা হচ্ছে স্ট্রিং, তার জন্য কি করলাম আমরা এখানে তোমার জাস্ট এই উইদিন ফার্স্ট ব্র্যাকেট তোমার দেখো লিখছি 01 কমা, আমি এখন নামটা দিলাম হয়তো অয়ন, আমি একটা রোল আইডি দিয়েছি আর আমি একটা নেমকে পাস করেছি। তাহলে আমার এই অবজেক্টটা তৈরি করার সময় এখন কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্ট আমার কিন্তু এখন প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টর তোমার আছে ওটা কিন্তু কল হবে, কারণ কি না তার সঙ্গে দেখো তোমার নাম্বার অফ প্যারামিটার কিন্তু ম্যাচ করে যাচ্ছে। 01 আর অয়ন, 01 তোমার হচ্ছে ইন্টিজার আর অয়নটা হচ্ছে তোমার স্ট্রিং, তাহলে এই 01 কি এখন তোমার অ্যাসাইন হবে কার মধ্যে, আই এর মধ্যে, আর এই অয়নটা কি তোমার কার মধ্যে অ্যাসাইন হবে না এস এর মধ্যে। তাহলে এই যে আই বা এস এটা কোন অবজেক্টের এখন, না st1 অবজেক্টের। তাহলে আবার তোমার আইডি এখন আইডি ইকুয়ালস টু 01 আর নেম ইকুয়ালস টু এখন কিন্তু অয়ন। তুমি এখন যদি এই st1 অবজেক্টের যদি তুমি এখন দিয়ে যদি তুমি ডিসপ্লে ফাংশনকে কল করো st1 ডট ডিসপ্লে, তখন কিন্তু st1 এর আইডির ভ্যালু কত, না 01, আর তার নেমের ভ্যালু কত, না অয়ন। তোমাকে তখন দেখাবে যে 01 স্পেস তোমাকে দেখাবে অয়ন। যদি তুমি আবার একটা অবজেক্ট তৈরি করো স্টুডেন্ট ক্লাসে স্টুডেন্ট st2 equals to new student তুমি এখানে পাস করলে হয়তো 02 কমা ওকে রোহিত, ওকে 01 কমা রোহিত 02 কমা রোহিত সেমিক্লোন। যদি তুমি যখন ডিসপ্লে করো st2, যদি তুমি ডিসপ্লে ফাংশনকে কল করো st2 ডট ডিসপ্লে, তোমার কিন্তু আবার st2 অবজেক্টের জন্য কিন্তু তোমার আইডি ভ্যালু কত, না 02, আর st2 অবজেক্টের জন্য তোমার নেমের ভ্যালু কি আছে, না রোহিত। তখন কিন্তু তোমাকে আইডি তোমাকে দেখাবে 02 আর তোমাকে নেম দেখাবে রোহিত, অর্থাৎ তোমাকে দেখাবে 02 স্পেস দিয়ে রোহিত। তাহলে এই কোডটাকে যদি আমরা রান করি, তাহলে কোডটাকে রান করলে কিন্তু আমার প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু তার যে ভ্যালুগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করেছি, তাহলে আমাকে প্রথম st1 ডট ডিসপ্লে করলে আমাকে কি দেখাবে, না 01 দেখাবে স্পেস দিয়ে দেখাবে অয়ন, আর সেকেন্ড অবজেক্ট যে আমি যখন কল করছি st2 ডট ডিসপ্লে, তখন তখন আমাকে দেখাচ্ছে 02 স্পেস দিয়ে আমাকে দেখাচ্ছে রোহিত। তাহলে আমরা কিন্তু এইভাবে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টরকে কিন্তু আমরা কল করতে পারি। ওকে, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কিন্তু কল করতে গেলে আমাকে জাস্ট অবজেক্ট তৈরি করলেই হয়, কিন্তু প্যারামিটারাইজ যখন কল করব কোনো প্যারামিটারাইজ কোনো কনস্ট্রাক্টরকে, তখন আমার কতগুলো প্যারামিটার আছে দেখে আমাকে অবজেক্ট তৈরি করার সময় কিন্তু সেই নাম্বার অফ প্যারামিটার বা সেই টাইপের আমাকে কিন্তু ভ্যালু পাস করতে হবে, তবে কিন্তু আমার যে প্যারামিটার যে কনস্ট্রাক্টর তোমার আছে ওটা কিন্তু কল হবে বা ইনভোক হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কথাটা আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কেন ব্যবহার করি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তার একটাই কারণ হচ্ছে যে আমরা ডিফারেন্ট ভ্যালু আমরা প্রোভাইড করতে পারি, কাকে, না আমার অবজেক্টগুলোকে। তাহলে আমার এই যে আইডি আর নেম এটা কিন্তু অবজেক্টের ভ্যালু। আমি যখন st1 যখন অবজেক্ট তৈরি করছি তখন তার মধ্যে কিন্তু তোমার আইডি আছে, নেম আছে। আবার আমি যখন st2 যখন অবজেক্ট তৈরি করছি তখন তার মধ্যে কিন্তু আইডি আছে, নেম আছে। তাহলে আমরা প্রত্যেকটা অবজেক্টের বা ডিস্টিংক্ট অবজেক্টের তোমার কিন্তু ভ্যালুগুলোকে আমরা প্রোভাইড করছি কার হেল্প নিয়ে, না বাই ইউজিং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি যে কি করে আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিভাবে তোমার কাজ করে। ওকে, আমরা কিন্তু তোমার যে কোনো এক্সাম্পল কিন্তু আমরা তোমার সেট করতে পারতাম এটার এগেনস্টে, আমাকে যে তোমার স্টুডেন্ট ক্লাস দিয়ে করতে তার কোনো মানে নেই, আমরা যে কোনো ক্লাস ব্যবহার করে আমরা যে কোনো ভাবে কিন্তু আমরা এটাকে সেট করতে পারি অ্যাজ আ এক্সাম্পল। ওকে, সবাই বুঝতে পারলে এটা যে ডিফল্ট কনস্ট্রাক্টর ভার্সেস আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে কি ডিফারেন্স, কিভাবে কল করছি, কিভাবে ডিফাইন করছি। সবাই বুঝতে পেরেছো? আমি জাস্ট একটু কোড দেখবো আমরা, আমি একটু প্র্যাকটিক্যালি রান করে দেখাবো যে কিভাবে কাজ করছে বা কিভাবে আমার কি আউটপুট আসছে। সবাই বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো। এবার আমরা আর একটা এক্সাম্পল নিয়ে তোমাকে প্যারামিটারাইজ যে কনসেপ্টটাকে আমি দেখাবো একটা এক্সাম্পলের থ্রু দিয়ে। ওকে, আর্ট এক্সাম্পলের থ্রু দিয়ে আমি সেই কোডটাকে আমরা জাস্ট রান করবো অনলাইন জাভা কম্পাইলারে। ওকে, চলো দেখো আমার ক্লাসের নামটা হচ্ছে এখানে মেন, কারণ অনলাইন কম্পাইলার কিন্তু মেন ক্লাসের নামটা কিন্তু মেন রাখতে হবে আমার এই অনলাইন জিডিবি যে কম্পাইলার আছে সেখানে। ওকে, এটা কিন্তু ফিক্সড, তুমি চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তাহলে আমার কনস্ট্রাক্টরের নামটাও তার মানে হবে এখানে মেন। ওকে, তাই তো মেন হবে। আমি পরে ডিফাইন করছি আমার এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে পরে ডিফাইন করছি, আগে আমি দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ফার্স্ট এখানে ডিক্লেয়ার করি।
ধরো না তুমি এখানে লিখেছো ইন্ট এ কমা বি, তোমার দুটো ভেরিয়েবল আছে, দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, এগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি। এবার মেন হচ্ছে একটা ডিফল্ট একটা তোমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তুমি সেখানে ধরো ইন্টিজার আই কমা ইন্টিজার জে বলে দুটো তুমি প্যারামিটার নিয়েছো, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, আই আর যেটা কিন্তু লোকাল ভেরিয়েবল। এবার তুমি কি করেছো, এ ইকুয়ালস টু আই আর তুমি করেছো বি ইকুয়ালস টু জে, মানে তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে তুমি কিন্তু আই আর জে এর হেল্প নিয়ে তুমি কিন্তু দুটো ভ্যালুকে তুমি ইনিশিয়ালাইজ করছো, এ আর বিটাকে তুমি কিন্তু ইনিশিয়ালাইজ করছো। আর এখানে ধরো না আমার একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ভয়েড সাম, এটা কিন্তু নর্মাল ফাংশন, তার কাজ হচ্ছে যে তোমাকে ওই সামটাকে ডিসপ্লে করা হচ্ছে তার কাজ, মানে এর সঙ্গে বিটা যোগ করে সে কিন্তু ডিসপ্লে করবে। আমি এখান থেকে এসওপিটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমি এখানে সামটাকে ডিসপ্লে করব। ওকে, আমি এখানে তোমার ডিসপ্লে করছি সাম ইকুয়ালস টু, এটা মেসেজ ডিসপ্লে করছি সাম ইকুয়ালস টু, পাশে প্লাস দিয়ে এখানে লিখছি এ প্লাস বি, লিখতেই পারি, কোনো সমস্যা নেই, এ প্লাস বি আমি এখানে পাশে প্লাস দিয়ে এটাকে লিখে রাখলাম, বা আমি সি ইকুয়াল টু এ প্লাস বি করেও কিন্তু আমি সিটাকে ডিসপ্লে করতে পারতাম। ওকে, তো আমার দেখো দুটো ফাংশন, একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ফাংশন, আরটা হচ্ছে আমার সাম ফাংশন। আমি এখন কি করছি, মেন ক্লাসের অবজেক্ট তৈরি করব, মেন ওবিজে ওয়ান ইকুয়ালস টু নিউ মেন, তাই তো লেখে নিউ মেন, আমি ক্লাসটার অবজেক্ট তৈরি করলাম। এবার অবজেক্ট তৈরি করার সময় পাস করে দিয়েছি 5 আর 6, কেন কি না আমার ওই যে প্যারামিটারের যে কনস্ট্রাক্টর আছে তার তোমাকে দুটো প্যারামিটার আছে আই আর জে, তার জন্য আমি 5 আর 6 এখানে পাস করে দিয়েছি। তাহলে অবজেক্ট 1 এর এখন এর ভ্যালু কত 5, আর অবজেক্ট 1 এর এখন বি এর ভ্যালু কত না 6, তাই তো। তাহলে এখন যদি আমি অবজেক্ট 1 এর হেল্প নিয়ে যদি আমি এখন কল করি সাম ফাংশনকে, তাহলে সাম ফাংশন কিন্তু এখন অবজেক্ট 1 এর হয়ে কাজ করবে। এখন সাম ফাংশন কিন্তু এখন অবজেক্ট 1 কে বলবে আমাকে এর ভ্যালু কত বলো, এ তখন অবজেক্ট 1 বলছে 5, তারপরে তারপরে আমাকে সাম ফাংশন বলবে যে বি এর ভ্যালু কত বলো, তখন সে বলবে 6, তখন সাম ফাংশন কিন্তু ওই 5 প্লাস 6 করে সাম ইজ ইকুয়াল টু 11 তোমাকে ডিসপ্লে করবে। ওকে, দেখো দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু 11, তাই না। এবার তুমি হয়তো ভাবছো যে স্যার আমি আর একটা নতুন অবজেক্ট তৈরি করে আমি অন্য দুটো ভ্যালুকে নিয়ে যোগ করব, করতেই পারো, কারণ অবজেক্টের ভ্যালুগুলো তুমি ডিফার করাতেই পারো। তুমি তার মানে আর একটা অবজেক্ট তৈরি করছো, মেন ক্লাসের আর একটা অবজেক্ট তৈরি করছো ওবিজে টু নিউ মেন, তুমি এখানে ধরো হয়তো 54 পাস করেছো, আর এখানে ধরো তুমি 66 পাস করেছো, তুমি এখন ওবিজে টু ডট সাম করছো, তাহলে এখন ওবিজে টু এর এখন এর ভ্যালু কিন্তু তোমার 54, আর ওবিজে টু এর কিন্তু এখন বি এর ভ্যালু কিন্তু হচ্ছে 66, তাহলে তার রেসপেক্টে এখন সাম ফাংশন এই 54 প্লাস 66 করে তোমাকে সামটা দেখাবে। ওকে, এখন দেখো আমি এখন দুবার দেখো ডিসপ্লে করেছি, একবার ওবিজে 1 এর জন্য, একবার ওবিজে 2 এর জন্য, আমাকে একবার দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু 11, একবার আমাকে দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু 120। ঠিক আছে, তো দ্যাট ইজ আ এক্সাম্পল অফ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্টকে আমরা ডিফারেন্ট ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি, যার হেল্প নিয়ে তার নামই হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, ক্লিয়ার এবার সহজে ক্লিয়ার কনসেপ্টটা, এটা কিন্তু আরেকটা এক্সাম্পল আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কিন্তু এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। ওকে, এবার আমরা চলে আসবো এখান থেকে আরেকটা কনসেপ্টে, সেই কনসেপ্টটা তোমার নাম হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যার নাম হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা কনস্ট্রাক্টর যেমন ফাংশনকে আমরা ওভারলোড করতে পারি, সেরকম কিন্তু কনস্ট্রাক্টরকেও কিন্তু আমরা ওভারলোড করতে পারি, কারণ যেহেতু কনস্ট্রাক্টর কিন্তু অনেকটা ফাংশনের মতন দেখতে, বা এর কাজটাও কিন্তু অনেকটা ফাংশনের মতন, কিছুটা হলেও ফাংশনের মতন। ওকে, তাহলে জাভাতে যদি আমরা কোনো মেথডের যদি আমরা ওভারলোডিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপ থাকে, কিন্তু আমরা জানি যে কনস্ট্রাক্টরে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকে না। কিন্তু আমরা জাভা মেথডকে আমরা যেভাবে ওভারলোড করি, সেম ভাবেই কিন্তু আমরা জাভা কনস্ট্রাক্টর কিন্তু আমরা ওভারলোড করতে পারি। তাহলে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে বেসিক্যালি একটা টেকনিক, যে টেকনিকটা ফলো করে আমার প্রোগ্রামে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকবে, কিন্তু সেই কনস্ট্রাক্টরগুলো কিন্তু একে অপরের সাথে ডিফার করবে তাদের নাম্বার অফ প্যারামিটারে। আমার ধরো তোমার একটা ক্লাসের নাম হচ্ছে স্যাম্পল, সেই স্যাম্পল ক্লাসের মধ্যে ধরুন আমি তোমার 3টে কনস্ট্রাক্টরকে ডিফাইন করছি, একটা কনস্ট্রাক্টরের নাম দিলাম স্যাম্পল, তার কোনো প্যারামিটার রাখলাম না,
সেকেন্ড যে স্যাম্পল যে কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করছি তার ধরে হয়তো একটা প্যারামিটার রাখলাম, আর থার্ড ধরে নাও স্যাম্পল বলে আরেকটা আমার কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে তোমার ধরো দুটো প্যারামিটার রাখলাম। তাহলে একই ক্লাসের মধ্যে আমার দেখো সেম নামের তোমার দেখো তিনটে কনস্ট্রাক্টর রয়েছে, তার নাম হচ্ছে, সবার নাম কিন্তু স্যাম্পল। তাহলে এই তিনটে কনস্ট্রাক্টর তারা কিন্তু ডিফার করছে একে অপরের সাথে তাদের নাম্বার অফ প্যারামিটারের উপরে, তাদের টাইপস অফ প্যারামিটারের উপরে। তো যখন একটা কনস্ট্রাক্টরকে দিয়ে যখন আমরা তাকে মাল্টিপল পারপাসে ব্যবহার করব, তার নাম একটাই, তার কিন্তু পারপাস কিন্তু ডিফারেন্ট, মানে ওয়ান নেম মাল্টিপল ফর্ম। ওকে, তাকে আমরা বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং। তাহলে আমরা একই নামের কনস্ট্রাক্টরকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক পারফর্ম করতে কিন্তু আমরা তাকে বলছি। ওকে, তাহলে জাভা কম্পাইলার কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই নাম্বার অফ প্যারামিটার ধরে কিন্তু সে, বা টাইপস অফ প্যারামিটার ধরে সে কিন্তু ডিফারেন্সিয়েট করবে যে কোনটা কি ধরনের কনস্ট্রাক্টর, কোনটা ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনটা সিঙ্গেল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কোনটা ডাবল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কোনটা ট্রিপল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সে কিন্তু তোমার ডিফারেন্সিয়েট করতে পারবে। ওকে, তাহলে আমার মোর দেন ওয়ান কনস্ট্রাক্টর থাকবে উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট কোনো ক্লাসের মধ্যে, তখনই তাকে আমরা বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা এক্সাম্পল দেখবো, দেন সেটাকে আমরা রান করেও দেখবো যে কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে কি কাজ করা যায়। তাহলে ইট ইজ আ টেকনিক বা প্রসেস বলতে পারো, বা টেকনিক বলতে পারো, টেকনিক অফ হ্যাভিং মোর দেন ওয়ান কনস্ট্রাক্টর with different parameter list, with different parameter list। ওকে, তাকে আমরা বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, এবার একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং কিভাবে কাজ করে আমরা খুব সহজে বুঝতে পারবো। না, ধরে নেওয়া যাক আমার একটা ক্লাসের নাম ধরে নাও বলেছি, ক্লাসের নামটা হচ্ছে, সাপোজ ক্লাসের নামটা বলেছি ডিসপ্লে। ওকে, ক্লাসের নাম দিয়েছি ডিসপ্লে। ওকে, তো সেই ক্লাসটাকে আমি এবার ডিফাইন করব, ডিসপ্লে ক্লাসটাকে আমি এবার ডিফাইন করব। তার মধ্যে আমার 3-4টে কনস্ট্রাক্টর থাকবে, আমি তাকে নিয়ে কাজ করব। চলো, এবার ডিসপ্লে ফাংশনের ক্লাসের মধ্যে আমার প্রথম যে কনস্ট্রাক্টরটা আমি ডিফাইন করছি তার নামও অবশ্যই ডিসপ্লে হবে, কিন্তু তার কোনো প্যারামিটার নেই। আমি এখানে তোমার একটা এসওপি করে একটা মেসেজকে ডিসপ্লে করলাম, যে একটা মেসেজ দিলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর, যার কোনো প্যারামিটার নেই, তাকে আমি বলছি, আমি এটাকে বলছি তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, ডিফল্ট কনস্ট্রাক্টর, সরি আমার পেনটা একটু ডিস্টার্ব করছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, আর আমার আরেকটা ফাংশন আছে ডিসপ্লে, আরেকটা তোমার কনস্ট্রাক্টর আছে তোমার ওই সেম নামে ডিসপ্লে, তার আবার একটা প্যারামিটার আছে ইন্টিজার এ। সে তোমার কিন্তু যে প্যারামিটার তোমার আছে এখানে একটা প্যারামিটার, সে কিন্তু ওই একটাকেই ডিসপ্লে করে, একটা প্যারামিটারকে সে কিন্তু ডিসপ্লে করছে। এসওপি করছি এ ইকুয়ালস টু প্লাস এ, সে কিন্তু এর ভ্যালুকে কিন্তু জাস্ট ডিসপ্লে করে দিচ্ছে, তার নামই তো ডিসপ্লে বলে জাস্ট ডিসপ্লে করে দিচ্ছে। দুটো হলো কনস্ট্রাক্টর, ঠিক আছে, সেম ক্লাসের মধ্যে। আমার ধরে নাও আর একটা কনস্ট্রাক্টর আছে এই ক্লাসের মধ্যে, তার নামটাও হচ্ছে ডিসপ্লে, তার আবার দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ইন্টিজার এ কমা ইন্টিজার বি। তো সেখানেও আমার এসওপি ফাংশন রয়েছে, এসওপি ফাংশনের মধ্যে আমরা ডিসপ্লে করছি এ ইকুয়ালস টু দিয়ে প্লাস দিয়ে এটাকে ডিসপ্লে করেছি, আবার প্লাস দিয়ে এখানে একটা স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পর প্লাস দিয়েছি, প্লাস দিয়ে আবার তোমার বি ইকুয়ালস টু, মানে আমি একই লাইনে এ আর বি এর ভ্যালুকে আমি ডিসপ্লে করবো, দিয়ে আমি এখানে বি এর ভ্যালুটাকে তোমার ডিসপ্লে করেছি। আমার ডিসপ্লে ফাংশন তোমার থেকে শেষ হয়ে গেছে। তাহলে আমার একটা ক্লাস যার নাম হচ্ছে ডিসপ্লে, তার মধ্যে আমার দেখো তিনটে কনস্ট্রাক্টর রয়েছে, তাদের নামগুলো কিন্তু সেম, কিন্তু তারা ডিফার করছে একে অপরের সাথে নাম্বার অফ প্যারামিটারে। ওকে, আমার ক্লাসটা কিন্তু তোমার তিনটে মেথড তোমার কিন্তু ডিফাইন করা হলো, বা তিনটে কনস্ট্রাক্টর তোমার কিন্তু ডিফাইন করা হলো। আমি আমার মেন ফাংশনটাকে লিখবো সেম ক্লাসের মধ্যে। ওকে, আমি এখন মেনটাকে ডিফাইন করছি, psvm string args, আমি এখন মেনটাকে ডিফাইন করছি ওই সেম ক্লাসের মধ্যেই, কিন্তু আমি কিন্তু ক্লাস কিন্তু শেষ করিনি।
আমি এখন ডিসপ্লে ফাংশনে ডিসপ্লে ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি, প্রথম একটা অবজেক্ট তৈরি করছি, ডিসপ্লে D1 ইকুয়ালস টু নিউ ডিসপ্লে। জাস্ট আমি একটা প্রথম অবজেক্ট তৈরি করলাম D1 নিউ ডিসপ্লে। আমি ডিসপ্লে ফাংশনের আর একটা অবজেক্ট তৈরি করছি ডিসপ্লে D2, আমি তাকে তোমার এরকম ভাবে তোমার ক্রিয়েট করছি নিউ ডিসপ্লে, দি ব্র্যাকেটের মধ্যে পাস করেছি 5। ওকে, আমি আর একটা অবজেক্ট তৈরি করছি ডিসপ্লে ক্লাসের ডিসপ্লে D3 ইকুয়ালস টু নিউ ডিসপ্লে, তার মধ্যে আমি পাস করেছি 6,9 দিয়ে আমি কোডটাকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনটাকে শেষ করলাম, আমি ক্লাস ডিসপ্লেটাকে বা সেখানে শেষ করলাম। আমি 3বার অবজেক্ট তৈরি করেছি ডিসপ্লে ফাংশনে, 3টে ডিফারেন্ট, কারণ কি আমার 3টে কনস্ট্রাক্টর আছে বলে। তাহলে প্রথম যখন অবজেক্ট তৈরি করেছি, কেউ বলতে পারবে প্রথম অবজেক্ট তৈরি করার সময় আমার কোন কনস্ট্রাক্টরটা ইনভোক হবে বা কল হবে? কে বলতে পারবে? ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমার ইনভোক হবে। তো আমাকে তখন কি দেখাবে? ডিফল্ট কনস্ট্রাক্টর। আমাদের কি এসওপি কি করা আছে না? ডিফল্ট কনস্ট্রাক্টর। তো আমাকে প্রথম ডিসপ্লেটার জন্য, প্রথম ডিসপ্লে ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমাকে ফার্স্টে তোমার ডিসপ্লে করছে কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, মানে প্রথমটা আমার কিন্তু ডিসপ্লে করছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে প্রথম কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু এখন ইনভোক হলো। আমি সেকেন্ড টাইম যখন আবার যখন অবজেক্ট তৈরি করেছি ডিসপ্লে D2 দি নিউ ডিসপ্লে 5 পাস করছি, তখন কোনটা কল হবে? যেটার একটা প্যারামিটার আছে, অর্থাৎ তোমার ডিসপ্লে যে কনস্ট্রাক্টরের যার তোমার একটা প্যারামিটার আছে সেটা হচ্ছে ইন টাইপের, অর্থাৎ 5টা কি এখন এ তে স্টোর হবে। সেই এটা গিয়ে এখন এটাকে আমি ডিসপ্লে করেছি, তাহলে a ইজ ইকুয়াল টু আমাকে দেখাচ্ছে a ইজ ইকুয়াল টু 5। আমি থার্ড টাইম যখন অবজেক্ট তৈরি করেছি ডিসপ্লে ক্লাসের D3, তখন দেখো ডিসপ্লে D3 ইকুয়ালস টু নিউ ডিসপ্লে 6,9, তখন দেখো আমার প্রথমটা তো কল হয়ে গেছে, সেকেন্ডটাও এখন ম্যাচ করছে না নাম্বার অফ প্যারামিটার লিস্টের সাথে। দেখো থার্ড যে আমার কনস্ট্রাক্টরটা আছে তার সঙ্গে দেখো কিন্তু ম্যাচ করছে আমার নাম্বার অফ প্যারামিটার বা টাইপ অফ দ্য প্যারামিটার। আমি 6 আর 9 পাস করেছি, তাহলে 6টা কি আমার স্টোর হবে a এর মধ্যে আর 9টা কি আমার স্টোর হবে b এর মধ্যে। তাহলে এখন আমি দেখিয়েছি a ইজ ইকুয়াল টু 6 আর b ইজ ইকুয়াল টু 9। আমাকে তোমার দেখাবে পরের লাইনে a ইজ ইকুয়াল টু 6 আর আমাকে দেখাচ্ছে b ইজ ইকুয়াল টু 9। তাহলে একটা ক্লাসের মধ্যে আমরা একই নামের 3টে কনস্ট্রাক্টর ব্যবহার করেছি, তারা কিন্তু ডিফার করছে একে অপরের সাথে তাদের প্যারামিটার লিস্টের উপরে। ওকে, সেটা নাম্বার অফ প্যারামিটার হতে পারে, সেটা তোমার কিন্তু টাইপ অফ প্যারামিটারের উপর কিন্তু তারা ডিফার করতে পারে একে অপরের সাথে। তো এই কনসেপ্টটা কি বলা হয়? কনস্ট্রাক্টর ওভারলোডিং। যে আমরা একটা কনস্ট্রাক্টরকে আমরা বিভিন্ন ভাবে আমরা ওভারলোড করছি যাতে তারা ডিফারেন্ট পারপাসে তারা যাতে তোমার কাজ করতে পারে। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা অনেক বড় প্রোগ্রাম দিয়ে ওটাকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এখানে কনস্ট্রাক্টর পড়ছি তার জন্য একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে আমরা কিন্তু এই ডিফল্ট কনস্ট্রাক্টরে আমাদের যে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা খুব সিম্পল একটা প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা দেখলাম। ওকে, সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং? আমরা কিন্তু এক্সাম্পল কিন্তু আমরাও সেট করতে পারি নিজেদের মতো করে, আমার যেমন সুবিধা। যদি আমি ভাবি ক্লাসের নাম রাখবো সাম, সেই সাম ক্লাসের মধ্যে আমার 3টে কনস্ট্রাক্টর থাকবে। প্রথমটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর সাম, কোনো প্যারামিটার থাকবে না। তারপরটা ধরো সাম ইন্টিজার a কমা ইন্টিজার b 2 নাম্বারসের মধ্যে অ্যাড করবে। আর থার্ড তোমার ধরো তো সাম ইন্ট a কমা b কমা c, যে তোমার 3টে নাম্বারের মধ্যে যোগ করবে, সেটাও করতে পারতাম। তো তুমি কিন্তু এক্সাম্পল তোমাকে কিন্তু সেট করে নিতে হবে নিজের মতো করে। পরীক্ষা যদি কোশ্চেন দেয় হয়তো আসবে যে এক্সপ্লেন উইথ এক্সাম্পল দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং, বা হোয়াট ডু ইউ মিন বাই কনস্ট্রাক্টর ওভারলোডিং, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। তো সেই এক্সাম্পল মানে কিন্তু তোমার জাভার কোড। ওকে, তো জাভাতে কিন্তু তোমাকে কোনো প্রোগ্রাম বলবে না যে তোমাকে এই প্রোগ্রামটা করো, যে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বের করো জাভা দিয়ে, এরকম কিন্তু কোনো প্রোগ্রাম থাকবে না। তোমাকে জাস্ট টপিকের কনসেপ্টটাকে ডেমনস্ট্রেট করার জন্য তোমাকে প্রোগ্রাম এক্সাম্পল দিতে বলবে, আর সেই এক্সাম্পল মানেই কিন্তু তোমার হচ্ছে প্রোগ্রামের কোড। বা তখন কিন্তু তোমাকে প্রোগ্রামটা লিখতে হবে যাতে করে সেই কনসেপ্টটাকে ডেমনস্ট্রেট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কনসেপ্ট। তো আমরা দু রকমের কনস্ট্রাক্টরের কথা আমরা পড়েছি, আর আরেক রকমের কনস্ট্রাক্টরের কনসেপ্ট আছে যেটা হয়তো আমাদের সিলেবাসে আমি আছে কিনা জানি না, একবার দেখে নিচ্ছি। কপি কনস্ট্রাক্টর, এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর।
তো এই কনসেপ্টটা আমাদের সিলেবাসে আছে কিনা আমরা জাস্ট একটু ভেরিফাই করে নিই যে কনস্ট্রাক্ট আমাদের কপি স্যার কনস্ট্রাক্ট। সিলেবাসে এটা লেখা নেই, বাট আমাদের কলেজে হয়েছে এটা। হ্যাঁ, তোমাদের কলেজে হয়েছে। দেখো এখানে দেখো ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে যেটা আমরা পড়লাম এতক্ষণ ধরে। ওকে, আর কনস্ট্রাক্টর ওভারলোডিংটাও পড়লাম। ওকে, পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার এটা আমরা পড়বো, আমরা জানবো এখনই, আমরা পড়বো এখনই পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। ঠিক আছে, আমাদের কিন্তু কপি কনস্ট্রাক্টটা কিন্তু আমাদের সিলেবাস মানে এখানে সিলেবাসে নেই, আমরা এখন পড়ছি না। যদি তোমাদের দরকার লাগে আমরা পড়বো, ঠিক আছে, তোমাদের দরকার লাগে আমরা পড়বো, আমরা এখন পড়ছি না যেহেতু আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তো অবশ্য আসেওনি কোনোবার মানে কোশ্চেন কোনোবার আসেওনি, দুবার পরীক্ষা হয়েছে নিউ সিলেবাসে, তো কোনোবারই কিন্তু কপি কনস্ট্রাক্টটা কিন্তু পরীক্ষাতে আসেনি। ওকে, আমরা আসলে আমরা আমরা দেখবো, যদি আমাদের পরে যদি দরকার লাগে আমরা পড়বো। আমরা এক্সট্রা জিনিস আমি এখানে বলতে চাইছি না, কপি কনস্ট্রাক্টর কনসেপ্টটা একটু একটু কমপ্লেক্স টাইপের, কারণ ওখানে অবজেক্ট পাস করতে হয় কোনো কনস্ট্রাক্টর ডিফাইন করার সময়। তো যাই হোক সেটা আমরা পরে পড়বো। ঠিক আছে, এবার যে কনসেপ্টে তোমরা আসবো সেটা হচ্ছে, আমরা মেথড ওভারলোডিং আগের দিনে পড়েছিলাম তাই তো? ইয়েস অর নো? মেথড ওভারলোডিং আমরা আগের দিনে পড়েছিলাম তো? ক্লাস অবজেক্ট ইয়েস বলতে, স্যার। ক্লাস অবজেক্ট পড়তে গিয়ে আমরা কিন্তু লাস্টে পড়েছিলাম মেথড ওভারলোডিং তাই তো? আমরা পড়েছিলাম। হ্যাঁ স্যার। আমি তাহলে মেথড ওভারলোডিংটা আমি আগে দেখাচ্ছি না। এবার তোমার যে কনসেপ্টে আমরা আসবো সেটা হচ্ছে, আহ এটুকু তো আমাদের গেল, এটুকু পার্ট তো আমরা বুঝলাম সবাই। আমি এবার কনস্ট্রাক্টরের সাথে যা আমার জাভার যে মেথড তার একটু ডিফারেন্সিয়েট করব। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড ইন জাভা। ঠিক আছে, আমরা তো কনস্ট্রাক্টরও পড়লাম, আর মেথড তো আমরা আগেই পড়েছি, যাকে আমরা সিতে ফাংশন বলতাম, যাকে আমরা পাইথনে ফাংশন বলতাম, কিন্তু জাভাতে তাকে আমরা বলছি মেথড। তো সেই কনস্ট্রাক্টরের সাথে মেথডে তোমার কি কি ডিফারেন্স আছে সেটা আমরা একটু জাস্ট দেখবো, জাস্ট আমি ডিসকাস করবো, আমি কিন্তু কিছু লিখবো না এখানে। হ্যাঁ, আমরা জাস্ট ডিসকাস করবো যে কনস্ট্রাক্টর আর মেথডের মধ্যে কি ডিফারেন্স। এটা জাভা মেথড আর এটা হচ্ছে জাভা কনস্ট্রাক্টর। ওকে, কনসেপ্টটা অনেকটা সেম, অনেকটা সিমিলার, কিন্তু এদের মধ্যে কিন্তু মানে ডিফারেন্সের অনেক অনেক ডিফারেন্স আছে, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি বা ফিল করতে পারছি। প্রথম ডিফারেন্স, তো আমরা ফার্স্টেই হোয়াট ইজ কনস্ট্রাক্টর, ফার্স্টে হোয়াট ইজ বলবো, ডেফিনেশনস দেবো। আমরা এখানে কিন্তু ফার্স্টে বলবো হোয়াট ইজ মেথড বা হোয়াট ইজ ফাংশন। সেকেন্ড পয়েন্ট, আমরা একটা কনস্ট্রাক্টর কি করে ডিফাইন করতে হয় সেটাকে দেখাবো, ক্লাসের মধ্যে কি করে কনস্ট্রাক্টরকে ডিফাইন করতে হয়, তার সিনট্যাক্স বলো বা তার এক্সাম্পল দেখাবো একটা, কি করে কনস্ট্রাক্টর ডিফাইন করতে হয়। পুরো পুরো কোডটা নয় কিন্তু, জাস্ট ক্লাসের পোর্শনটা, ক্লাসটাকে ডিফাইন করব, তার মধ্যে আমি ক্লাসের নাম দিয়ে একটা কনস্ট্রাক্টরকে ডিফাইন করব। আর সিমিলারলি আমরা ক্লাসের মধ্যে একটা কোনো মেথডকে তোমার ডিফাইন করবো, যেমন ধরো ডিসপ্লে, আমি আগের যে কোডটা দেখো, আমার দেখো এখানে আগের যে কোডটা দেখো, এখানে তোমার দেখো এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আর দেখো এটা কিন্তু হচ্ছে একটা মেথড, তাই না? ডিসপ্লেটা হচ্ছে মেথড। ওকে, তো এরকম একটা এক্সাম্পল আমি এখানে দেখাবো, তারা কি করে ক্রিয়েট করতে হয় মেথড, কি করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, তার এক্সাম্পল দেখানো গেল। থার্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্সে কি আমরা বলবো যে কনস্ট্রাক্টরকে আমরা ব্যবহার করতে পারি যে কোনো অবজেক্টের স্টেটকে ইনিশিয়ালাইজ করার জন্য। কোনো অবজেক্টের স্টেট মানেই হচ্ছে কোনো অবজেক্টের ভেরিয়েবল। আমরা পড়েছিলাম অবজেক্টের কনসেপ্টে যে একটা অবজেক্টে তোমার তার তিনটে পার্ট নিয়ে কনসিস্ট হয় বা তিনটে ক্যারেক্টারিস্টিক থাকে, তার স্টেট, তার বিহেভিয়ার, আর তার হচ্ছে আইডি। তো স্টেট মানে হচ্ছে ভেরিয়েবল, বিহেভিয়ার মানে হচ্ছে ফাংশন বা মেথড, আর আইডি মানে হচ্ছে জেভিএম প্রতিটা অবজেক্টকে যে ইউনিক আইডি দিয়ে চেনে তাকে বলা হয় তার সেই পার্টিকুলার অবজেক্টের আইডেন্টিফায়ার বা আইডি। ওকে, তাহলে কনস্ট্রাক্টর বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো অবজেক্টের স্টেটকে ইনিশিয়ালাইজ করার জন্য, কিন্তু জাভা মেথড ব্যবহার করা হয় কোনো অবজেক্টের বিহেভিয়ারটাকে এক্সপোজ করার জন্য। বিহেভিয়ার মানেই হচ্ছে তার ফাংশনালিটি। একটা পেনটা যদি অবজেক্ট হয়, তার কালার, পেনটার হাইট, ঠিক আছে, পেনটার প্রাইস, সব কিন্তু হচ্ছে তোমার তার স্টেট। আর পেন দিয়ে আমরা রাইট করতে পারি, তাহলে রাইটটা হচ্ছে কিন্তু মেথড। তাহলে মেথড দিয়ে কিন্তু আমার সেই অবজেক্টের বিহেভিয়ারটাকে আমরা এক্সপোজ করি। ওকে, নাম্বার 3। নাম্বার 4, কনস্ট্রাক্টর মাস্ট নট হ্যাভ এনি রিটার্ন টাইপ, কিন্তু মেথডে কিন্তু মাস্ট হ্যাভ আ রিটার্ন টাইপ, সব থেকে মেজর ডিফারেন্স। ওকে, নাম্বার 5, কনস্ট্রাক্টরকে তোমাকে কল করতে হয় না, কনস্ট্রাক্টর হচ্ছে ইনভোক হয় ইমপ্লিসিটলি, কিন্তু মেথডকে কিন্তু আমাকে ইনভোক করাতে হয় এক্সপ্লিসিটলি, তোমাকে ডাকতে হবে মেথডটাকে। যদি তোমার সাম বলে কোনো মেথড থাকে, তাহলে তোমাকে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করে তোমাকে অবজেক্ট ডট তোমাকে সাম কিন্তু কল করতে হবে। তাহলে মেথড ইজ ইনভোক এক্সপ্লিসিটলি,
আর কনস্ট্রাক্টর ইজ ইনভোকড ইমপ্লিসিটলি। ওকে, এটা কিন্তু আরেকটা ডিফারেন্স। নাম্বার 5 হলো। আর নাম্বার 6, যদি তুমি কোনো কনস্ট্রাক্টর তোমার ক্লাসে না রাখো, তাহলে জাভা কম্পাইলার কিন্তু অটোমেটিক্যালি তোমাকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তোমাকে কিন্তু প্রোভাইড করবে। এটা আমি তো দেখে আসলাম। ওকে, কিন্তু জাভা কম্পাইলার কিন্তু যদি তুমি কোনো মেথড না লেখো তোমার ক্লাসে জাভা প্রোগ্রামে, তাহলে কিন্তু কম্পাইলার তোমাকে কিন্তু কোনো মেথড তোমাকে কিন্তু প্রোভাইড করবে না, কিন্তু সে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর সে কিন্তু তোমাকে প্রোভাইড করবে। এটা আরেকটা ডিফারেন্স। ওকে, আর নাম্বার 7, কনস্ট্রাক্টরের নামটা সবসময় ক্লাস নেমের সাথে কিন্তু সিমিলার হয় বা সেম হয়, কিন্তু মেথডের নাম আমার ক্লাস নেমের সঙ্গে তোমার সেম হতেও পারে, না হতেও পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সময় সেম হয় না। আমি ক্লাসের নাম আর আমার মেথডের নাম কিন্তু আমরা সেম রাখি না, আমরা কিন্তু ডিফারেন্ট রাখতে পারি। কিন্তু কনস্ট্রাক্টর যদি আমাকে ডিফাইন করতে হয়, তাহলে কিন্তু কনস্ট্রাক্টর নেম মাস্ট বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম। এটা হচ্ছে আমাদের আরেকটা ডিফারেন্স। ওকে, তো এই 7টা ডিফারেন্সের পয়েন্ট কিন্তু আমরা বলতে পারবো যদি পরীক্ষায় আমাদের দেয় যে ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড ইন জাভা। ওকে, পারবো? ইয়েস অর নো? ঠিক আছে, বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড? সবাই বুঝতে পেরেছো ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড? বলো, রিপ্লাই করো। ইয়েস স্যার। আমি একজনের রিপ্লাই পাচ্ছি শুধু, বাকিদের রিপ্লাই কি হচ্ছে গো? বাকিরা কি বুঝতে পারছো না? তাহলে বাকিরা রিপ্লাই করছো না? একটু রিপ্লাই করতে হবে তো, একটু মানে একটু ডাইনামিক হতে হবে। ওকে, একটু ডাইনামিক হতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা, তাই না? তোমাদেরকে তো বুঝতে হবে, না বুঝতে পারলে আমাকে বলতে হবে যে এটা একবার বললাম, আমি সেটা বলবো। ওকে, আর যেটা বলছি খুব সহজভাবেই বলছি, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, খুব সহজভাবেই বলছি। এবার যেহেতু কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা আমাদের আসলো, যে জাভাতে আরেক রকমের কপি কনস্ট্রাক্টর, আরেক রকমের কনস্ট্রাক্টর আছে যার নাম হচ্ছে কপি কনস্ট্রাক্টর। তো সেই কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি। ওকে, তো জাস্ট আমরা দেখার চেষ্টা করি যে আমি যদিও বলেছিলাম যে এখন দেখবো না, পরে দেখবো। তো আমি একটা এক্সাম্পল দিয়ে কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটাকে আমরা ডেমনস্ট্রেট করবো জাস্ট। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দেখবো কপি কনস্ট্রাক্টরের। নামটাই দেখে মনে হচ্ছে যে এ কিছু কপি করবে, তাই না? তার নামই তো হচ্ছে কপি কনস্ট্রাক্টর। কিভাবে কাজ করে কপি কনস্ট্রাক্টর আমরা সেটাকে দেখবো একটা এক্সাম্পলের থ্রুতে। আমি কিন্তু আগে কোনো সিনট্যাক্স ফিনট্যাক্স কিছু আমরা বলছি না। তো আমাদের জাভাতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কপি কনস্ট্রাক্টরে কিন্তু কোনো কনসেপ্ট নেই। ওকে, মানে রিয়েলি কিন্তু নেই। কিন্তু আমরা কোনো অবজেক্টের কোনো ভ্যালুকে, একটা অবজেক্টের কোনো ভ্যালুকে হয়তো কপি করে হয়তো আমরা আরেকটা অবজেক্টের মধ্যে রাখবো, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি। ওকে, তাহলে আমাদের অনেকগুলো ওয়ে আছে যে একটা অবজেক্টের ভ্যালুগুলোকে কপি করে অন্য একটা অবজেক্টের মধ্যে রাখার, তার অনেকগুলো ওয়ে আছে। তো সেই ওয়েগুলোর মধ্যে তোমার প্রথম ওয়েটা হচ্ছে বাই ইউজিং কনস্ট্রাক্টর। সেকেন্ড ওয়েটা হচ্ছে যে আমরা একটা অবজেক্টের ভ্যালুকে আমরা আরেকটার মধ্যে অ্যাসাইন করতে পারি বাই ইউজিং অ্যাসাইনমেন্ট অপারেটর। আর একটা ওয়ে আছে যে আমরা কোনো অবজেক্টের ভ্যালুগুলোকে আমরা কপি করে আরেকটা অবজেক্টের মধ্যে রাখতে পারি, তার জন্য কিন্তু আরেকটা মেথড আমাকে ব্যবহার করতে হয়, বা একটা ওয়েব একটা আছে, তার নাম হচ্ছে আমরা যদি ক্লোন মেথড ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অবজেক্টে কোনো ভ্যালুকে আমরা একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্টে কিন্তু ভ্যালুগুলোকে আমরা কপি করতে পারবো। 3 রকম ভাবে কিন্তু কাজটাকে আমরা অ্যাচিভ করতে পারি, যে একটা অবজেক্টের ভ্যালুকে আমরা কিভাবে অন্য একটা অবজেক্টের মধ্যে আমরা কপি করব। সি প্লাস প্লাসে কিন্তু তোমার কপি কনস্ট্রাক্টরে কিন্তু কনসেপ্ট আছে। ওকে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলে আমরা একটা অবজেক্টের ভ্যালুকে আমরা কপি করব আর একটা অবজেক্টের মধ্যে। ঠিক আছে, তার একটা এক্সাম্পল বা তার একটা ডেমনস্ট্রেশন সবাই একটু দেখো। তো এই কোডটাকে আমি তোমার ডিরেক্ট কম্পাইলারে করলে, আগে আমরা এখানে একটু বোর্ডে দেখি, কম্পাইলারও ডিরেক্ট করা যায়। তো আমরা কম্পাইলারে না করে আমরা বোর্ডে একটু করার চেষ্টা করি। ঠিক আছে, চল। তো কি পারপাস বুঝতে পারলাম যে আমরা কেন ইউজ করব কপি কনস্ট্রাক্টর, যদি কিন্তু জাভাতে কিন্তু কোনো কনসেপ্ট নেই সেভাবে। ওকে, কিন্তু তাও আমরা এটাকে জাস্ট 3 রকম ভাবে আমরা করতে পারি। আমি এখানে একটা ওয়ে জাস্ট দেখাবো, একটা ওয়ে আমরা জাস্ট দেখাবো। ওকে, আমি কনস্ট্রাক্টর ব্যবহার করেও করতে পারি, না করেও করতে পারি। তো অনেকগুলো ভাবেই করা যায়। আমরা এখন আমরা ব্যবহার করেই করছি। আমরা ক্লাসের নাম দিলাম, একটা ক্লাস নিয়েছি, ধরো না ক্লাসটার নাম দিয়েছি ধরো না স্টুডেন্ট। আমি ওই একই এক্সাম্পলের উপরে কিন্তু আমরা ডিফারেন্ট কনসেপ্টগুলোকে আমরা দেখছি। তার মধ্যে আমার একটা
মেম্বার হচ্ছে আইডি, একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর একটা মেম্বার হচ্ছে স্ট্রিং নেম। সেই এক্সাম্পল, জাস্ট আমি এখানে এই কনসেপ্টটাকে ডেমনস্ট্রেট করব। আমার ধরুন একটা কনস্ট্রাক্টর আছে স্টুডেন্ট, এটা হচ্ছে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যার মধ্যে ইন্টিজার আই একটা ভেরিয়েবল একটা প্যারামিটার, আর স্ট্রিং এস হচ্ছে আরেকটা প্যারামিটার। দ্যাট ইজ আ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তাই তো? আমি কি করছি, আইডি ইকুয়ালস টু আই, আইডির মধ্যে আমরা আইটাকে ইনিশিয়ালাইজ করছি, আর আমরা নেমের মধ্যে আমরা এসটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি, নেম ইকুয়ালস টু এস। ওকে, দিস স্টুডেন্ট যে কপি কনস্ট্রাক্টর আছে তাকে আমি শেষ করলাম। আমার ধরো আর একটা কনস্ট্রাক্টর আছে, তার নাম হচ্ছে স্টুডেন্ট, তারও নাম হচ্ছে স্টুডেন্ট। সেই কনস্ট্রাক্টর ফাংশনসটার মধ্যে আমি পাস করেছি সেই ক্লাসেরই একটা অবজেক্টকে অ্যাজ আ প্যারামিটার। তাহলে সেই ক্লাসের অবজেক্ট হচ্ছে তোমার স্টুডেন্ট এস কে কিন্তু আমরা পাস করেছি, বা তার রেফারেন্স বা তার ইনস্ট্যান্স। এই ক্লাসের একটা ইনস্ট্যান্স মানে হচ্ছে এস, স্টুডেন্ট এস মানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসে কিন্তু একটা ইনস্ট্যান্স হচ্ছে এস, তাকে পাস করেছি। এবার কি করছি আমরা, আইডি ইকুয়ালস টু এস ডট আইডি, আর নেম ইকুয়ালস টু এস ডট নেম। কেন করছি বলবো আমরা, আমি কোডটাকে যখন আমি ড্রাই রান করাবো আমি তখন বলবো যে এটা কি পারপাস অ্যাকচুয়ালি, যে এটাকে শেষ করলাম। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কপি কনস্ট্রাক্টরের কনসেপ্ট, কিন্তু আমি কিন্তু এখানে ডিরেক্ট কিন্তু আমি বলতে পারছি না যেটাই হচ্ছে কপি কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো আমি কিন্তু কনস্ট্রাক্টর ইউজ করে কাজটা করছি, কিন্তু সেই কনস্ট্রাক্টরে কিন্তু আমার যে প্যারামিটার সেটা তোমার হচ্ছে ওই ক্লাসেরই একটা অবজেক্ট, তার নাম হচ্ছে এস। এবার আমার ধরুন ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, ভয়েড ডিসপ্লে বলে আমার একটা ফাংশন আছে যার কাজ হচ্ছে আইডি আর নেমটাকে ডিসপ্লে করা। ওকে, ভয়েড ডিসপ্লে বলে আমার একটা ফাংশন আছে, যে ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে যে আমার ওই আইডি আর নেমটাকে ডিসপ্লে করা। এসওপি করছি, দেখো আইডি, আর তার পরের লাইনে তোমার আমি এক লাইনে করতে পারতাম, একটা এসওপি দিয়েও করতে পারতাম, তারপরে দেখো নেমটাকে ডিসপ্লে করেছি, আইডি আর নেমকে তোমার ডিসপ্লে করে ডিসপ্লে ফাংশনটাকে তোমার শেষ করে দিয়েছি। ওকে, এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখবো সেম ক্লাসের মধ্যেই, কিন্তু আমি দেখো ক্লাসটা কিন্তু শেষ করিনি এখন। আমি এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমার এখানে স্ট্রিং args যেমন থাকে তেমন থাকছে। ওকে, এবার স্টুডেন্ট ক্লাসের একটা ফার্স্ট একটা অবজেক্ট তৈরি করলাম, স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আমি এখানে পাস করেছি 01, আর পাস করেছি হয়তো একটা স্ট্রিং কে পাস করেছি, তার নাম হচ্ছে অমিত। 01 হচ্ছে অমিত পাস করেছি। তাহলে বলো কোনটা কল হবে এখন, কোন কনস্ট্রাক্টর ফাংশনটা কল হবে? আমার তো দুটো আছে কনস্ট্রাক্টর, তাহলে কোনটা কল হবে এখন? স্যার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যার ভ্যালু আছে অ্যাজ আ প্যারামিটার, যেমন একটা ইন্টিজার আছে একটা স্ট্রিং আছে, তাহলে এখানে 01টা কি অ্যাসাইন হবে আই এর মধ্যে, আর অমিতটা কি অ্যাসাইন হবে এস এর মধ্যে, অর্থাৎ আইডি ইকুয়ালস টু 01 আর নেম ইকুয়ালস টু এখন কিন্তু অমিত। ওকে, এই পর্যন্ত জায়গাতে আমার দাঁড়িয়ে আছে। এবার আমি স্টুডেন্ট ক্লাসের আমি আর একটা অবজেক্ট তৈরি করছি যার নাম হচ্ছে s2, যে আমি তোমার এখানে তোমার যখন অবজেক্ট তৈরি করছি নিউ স্টুডেন্ট, সেই অবজেক্ট তৈরি করার সময় আমি পাস করে দিলাম s1টাকে পাস করে দিলাম। তাহলে এখন কোনটা কল হবে, কোন কনস্ট্রাক্টর ফাংশনের অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার, না আমার সেকেন্ড কনস্ট্রাক্টর ফাংশনটা দেখো একটা অবজেক্ট হতো আর প্যারামিটার। তাহলে s1 অবজেক্ট পাস করেছি, আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে গিয়ে s1 অবজেক্টটাকে পাস করেছি, তাহলে s1 পাস করা মানে হচ্ছে যে s1 এর মধ্যে আইডিটা হচ্ছে 01 আর s1 ডট নেমটা হচ্ছে অমিত। তাহলে এখন কিন্তু আইডি 01 আর নেম অমিত কিন্তু এখন একসঙ্গে অ্যাজ আ বান্ডেল কিন্তু সে পাস হয়ে গেল। তাহলে s1টা পাস হয়ে গিয়ে এখন কার মধ্যে কপি হবে, এস এর মধ্যে কপি হবে s1টা। তাহলে এখন এস ডট আইডি মানে কত 01, আর এস ডট নেম মানে কত এখন অমিত। তারপরে দেখো এস ডট আইডি দেখো তোমার 01, তাকে আমি কার মধ্যে কপি করছি, না আমার এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে কপি করছি। তাহলে আইডিটা এখন 01 হয়ে গেল, আর s2 অবজেক্টের জন্য তার নেমটা কি হচ্ছে, না তার নেমটা হয়ে গেল কিন্তু এখন অমিত। তাহলে s1 এর আইডিও 01, s1 এর নেমটা হচ্ছে অমিত। আমি s1টাকে তোমার পাস করলাম আর একটা অবজেক্ট তৈরি করার সময়, তখন তোমার কি হচ্ছে s2 এখন নেমটা আইডি কিন্তু 01 হয়ে গেল, আর s2 কিন্তু এখন নেমটা হয়ে গেল অমিত। আমি যদি এখন ডিসপ্লে করি s1 ডট ডিসপ্লে, তাহলে s1 ডট ডিসপ্লে করলে আমার s1 এর আইডি কত 01 আর নেমটা হচ্ছে অমিত। আর যদি আমি ডিসপ্লে করি s2 ডট ডিসপ্লে,
তাহলে কিন্তু তোমার S2 যে অবজেক্টটা আছে তার আইডি আর নেমটাও কিন্তু তোমার 01 আর হচ্ছে অমিত। তার মানে আমরা একটা অবজেক্টের ভ্যালুকে আমি আরেকটা অবজেক্টের মধ্যে কপি করতে পারলাম তো, ইয়েস অর নো, বাই ইউজিং কনস্ট্রাক্টর করতে পেরেছি। আমি এখন মেনটাকে শেষ করলাম, আমি ক্লাসটাকে শেষ করলাম। তাহলে এই কোডটাকে যদি আমরা রান করি আমার কিন্তু সেম আউটপুট আসবে, আমার কিন্তু 01 অমিত, এটা কিন্তু প্রথম অবজেক্টের জন্য S1 এর জন্য কিন্তু, আর S2 জন্য কিন্তু আমাকে দেখাবে, আমাকে আবার দেখাবে 01 আর দেখাবে আমাকে অমিত। তাহলে একটা অবজেক্টের ভ্যালুকে আমরা আরেকটা অবজেক্টের মধ্যে কিন্তু কপি করতে পেরেছি বাই ইউজিং কনস্ট্রাক্টর। তো এই কনসেপ্টটাকে আমরা ধরে নেবো যেটা এটা হচ্ছে আমাদের কপি কনস্ট্রাক্টর, কারণ কারণ এইটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভাবো, এটাকে তুমি ভাবো অ্যাজ আ কপি কনস্ট্রাক্টর কাজ করছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি কপি কনস্ট্রাক্টরের কাজ। তো আমরা অবজেক্টের ভ্যালুকে কিন্তু আমরা অবজেক্টের মধ্যে কিন্তু কপি করতে পারছি। এবার ধরুন আমরা যদি তোমাকে বলি যে আর একটা অবজেক্ট তৈরি করো S3, তার মধ্যে S2 টাকে কপি করো, তখন কি লিখতে? তখন তুমি কি লিখতে? আর একটা অবজেক্ট তৈরি করো S3, তার মধ্যে S2 অবজেক্টের ভ্যালুটাকে তোমাকে কপি করতে বললাম, তখন তোমাকে লিখতে হতো স্টুডেন্ট S3 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তুমি তখন এখানে পাস করে দাও S2 কে পাস করে দাও। তাহলে S2 এর মধ্যে তো সেই আইডি আর নেম তোমার সেই 01 অমিতই আছে। তাহলে এখন S2 অবজেক্টের যে ভ্যালুগুলো সে কিন্তু কপি হবে কার মধ্যে? S3 অবজেক্টের আইডি আর নেমের মধ্যে। এবার তুমি যদি লেখো S3 ডট ডিসপ্লে, তোমার কিন্তু আবার দেখাবে তোমাকে 01 আর হচ্ছে অমিত। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ কপি কনস্ট্রাক্টর। আমরা কিন্তু এইভাবেও আমরা কপি করতে পারি। আবার উইদাউট কনস্ট্রাক্টর কিন্তু আমরা কপি করতে পারি, মানে অবজেক্ট টু অবজেক্ট কিন্তু আমরা কপি করতে পারি। ওকে, মানে আমি কোনো কপি কনস্ট্রাক্টর ব্যবহার না করেও কিন্তু আমরা কপি করতে পারি, সেটা কিন্তু পসিবল। সেটা কেমন করে পসিবল? ধরে নাও আমার এই কোডটার ওপরেই, ধরে নাও এই কোডটার ওপরেই আমি যদি সেই কোডটাকে যদি লিখি, না ধরুন আমি লিখছি হয়তো যে স্টুডেন্ট S1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, আমি ধরো আমার একটা তোমার ওই প্যারামিটারাইজ একটা কনস্ট্রাক্টর আছে, আর ধরো 01 তার আইডি আর নেমটা ধরো না হয়তো বললাম করণ, ওকে, নেমটা হচ্ছে কারেন, ওকে। আমি এখন তোমার কি করেছি না ওই ক্লাসেরই একটা অবজেক্ট তৈরি করেছি S2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, আমি আরেকটা অবজেক্ট তৈরি করি তোমার নিউ স্টুডেন্ট বলে একটা অবজেক্ট তৈরি করছি S2। আমি যদি এখন লিখি যে S2 ডট আইডি ইকুয়ালস টু S1 ডট আইডি, তাহলে S1 এর যে আইডি ভ্যালু 1 সে কিন্তু এখন তোমার কপি হবে কার মধ্যে? S2 ডট আইডির মধ্যে। আমি যদি এখন লিখি S2 ডট নেম ইকুয়ালস টু S1 ডট নেম, তাহলেও কিন্তু S1 তার যে নেম করণ সেটাও কিন্তু কি এখন কপি হবে কার মধ্যে? S2 ডট নেমের মধ্যে। তাহলে এখন যদি আমি ডিসপ্লে করতে চাই S1 ডট ডিসপ্লে, তাহলে কিন্তু আমাকে 01 আর করণ দেখাবে S1 এর জন্য। আর এখন যদি আমি তোমার ডিসপ্লে করি S2 ডট ডিসপ্লে, যদি কল করি S2 অবজেক্টের জন্য ডিসপ্লে ফাংশন যদি কল করি, তাহলে কিন্তু আমাকে দেখাবে 01 আর হচ্ছে করণ। তাহলে আমরা এখানে দেখো মানে উইদাউট কপি কনস্ট্রাক্টর কিন্তু আমরা কিন্তু কোনো অবজেক্টের কোনো ভ্যালুকে আমরা কিন্তু কপি করতে পারি, তাই না? পারছি তো? ইয়েস অর নো? এটা আমরা করতে পারি। যে আমাকে সবসময় যে আমাকে কপি কনস্ট্রাক্টর ব্যবহার করেই যে আমাকে কপি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আমরা কিন্তু যে কোনো ভাবেই কিন্তু আমরা করতে পারি। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে সবার? এটা হচ্ছে স্যার কপি কোনটা আরেকবার বলুন না, উইদাউট কপি কনস্ট্রাক্টরটা, এই যে উইদাউট কপি কনস্ট্রাক্টরটা এটা আরেকবার বলুন একটু। এটা আমার জন্য আগের কোডটাই আছে, আমি শুধু ওই মেনের ভেতরে কোডটা লিখছি, হ্যাঁ মেন ফাংশনের কোডটা লিখছি, ঠিক আছে? আমার জন্য আগের প্রোগ্রামটাই আছে, জাস্ট মেনটাকে চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করেছি? না দেখো স্টুডেন্ট ক্লাসে আমি একটা অবজেক্ট তৈরি করেছি S1, নিউ স্টুডেন্ট 1 কমা করণ পাস করেছি। তাহলে আমরা এখন যেটা প্যারামিটার যে কনস্ট্রাক্ট তোমার যেটা তোমার ওটা তোমার কল হবে এই যে স্টুডেন্ট আইডি আর যেখানে ইন্ট আই আছে আর এস আছে, এটা তোমার কল হলো। তাহলে এখন S1 অবজেক্টে তোমার আইডি ভ্যালু কত? 1, আর নেমটা কি হলো না কারণ, ঠিক আছে, এটা গেল। আমি আর একটা অবজেক্ট তৈরি করেছি S2, স্টুডেন্ট S2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, কিন্তু এটা নর্মাল একটা অবজেক্ট। যে এখন দেখো S1 এর যে আইডি ভ্যালু তাকে আমি কপি করেছি কার মধ্যে? S2 ডট আইডির মধ্যে বাই ইউজিং অ্যাসাইনমেন্ট অপারেটর। আর দেখো S1 এর যে নামটা আছে কারণ, তাকে আমি দেখো কপি করেছি কার মধ্যে? S2 অবজেক্টের নামের মধ্যে। ওকে, তাহলে আমার প্রথমে S1 যে অবজেক্টটা তৈরি হয়েছিল মেমোরিতে, তার আইডির ভ্যালু ছিল 1 আর তার নেমের ভ্যালু ছিল করণ, তাই তো? ওকে, আমি এখন কপি করলাম, আমি আর একটা অবজেক্ট তৈরি করেছি মেমোরিতে, তার নাম হচ্ছে S2, তারও তোমার আইডি একটা ফিল্ড আছে,
তার নেমও একটা ফিল্ড আছে। এবার আমি যখনই লিখছি s2.id ইকুয়ালস টু s1.id, তাহলে s1.id ভ্যালু কত 1, সে এখন কি তোমার কপি হচ্ছে কার মধ্যে s2.id এর মধ্যে, তাহলে এটা হচ্ছে আমার s2.id এর মধ্যে কপি হলো 01 বা 1। আর s2.name মানে s1.nameটা কি আছে, কারণ আছে, তাকে আমি কপি করছি কার মধ্যে s2.name এর মধ্যে, তাহলে এখন এই কারণ নেমটা তোমার দেখো s2.name এর মধ্যে তোমার কপি হয়ে গেল। তাহলে এখন যদি আমি ডিসপ্লে করি s1 ডট যদি ডিসপ্লে করি, তো ডিসপ্লে ফাংশন তোমার কাজই তো আমার আইডি আর নেমটাকে ডিসপ্লে করা আগের প্রোগ্রামে। আর আমি এখন ডিসপ্লে করছি ধরো s2 ডট ডিসপ্লে করে আমি এখন s2 অবজেক্টে তোমার আইডি আর নেমটাকে আমরা ডিসপ্লে করছি। এটা আমি জাস্ট কপি করেছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে এবার? এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। তাহলে এই কপি কনস্ট্রাক্টটা পড়তে গিয়ে দেখো আমি কিন্তু একটা কনসেপ্ট তোমার এখানে বলে দিলাম, সেটা হচ্ছে যে পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। আমরা কিন্তু অবজেক্ট পাস করেছি অ্যাজ আ প্যারামিটার, দেখো, তাই না? এই যে আগের যে কোডটা দেখালাম, আমরা দেখো পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার, দেখো আমি দেখো এই যে ফাংশনটা স্টুডেন্ট যে কনস্ট্রাক্টর ফাংশনটা, তার তোমার প্যারামিটার কি এখানে, না ওই ক্লাসেরই একটা অবজেক্ট। আর আমি যখন কল করেছি দেখো স্টুডেন্ট s2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, দেখো কি পাস করেছি, দেখো একটা অবজেক্টকে পাস করেছি s1। তাহলে এই এক্সাম্পলটা কিন্তু হচ্ছে আমাদের পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। তাহলে আমরা অবজেক্ট পাস করলে কি হয়, না আমরা অবজেক্টের মধ্যে তোমার যা থাকবে, যতগুলো মেম্বার থাকবে, যতগুলো ভেরিয়েবল থাকবে সেই অবজেক্টের, বা তার তার তোমার যা যা তোমার স্টেট থাকবে, সমস্ত স্টেটটাই কিন্তু আমার পাস হয়ে যাবে। কিন্তু যদি আমরা অবজেক্ট না পাস করি, তাহলে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভ্যালুগুলোকে আমাকে সেপারেট সেপারেট অ্যাজ আ প্যারামিটার কিন্তু আমাকে পাস করতে হবে। সেটা কিন্তু আরো বেশি কমপ্লেক্স বা আরো বেশি তোমার মানে কি বলবো, মানে ট্রাভেলসাম। ওকে, তার জন্য আমরা কিন্তু তোমার মানে অ্যাজ আ বাঞ্চ কিন্তু আমরা তোমার পাস করি অবজেক্টের থ্রু দিয়ে। তো আমরা এখানে অবজেক্ট পাস করে কাজ করেছি, আমার কিন্তু ফাংশনে তোমার অবজেক্টটাকে রিসিভ করেছে কিন্তু তার মতো করে কাজ করছে। ওকে, তো আমাদের এর সঙ্গে কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু আমরা ডেমনস্ট্রেট করলাম। তো আমাদের এই কনস্ট্রাক্টর 3.2টা কিন্তু আমাদের পুরোটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। 3.2 ইউনিট 3 তোমার 3.2। ওকে, আর নেক্সট দিন আমরা তোমার পড়বো, আমাদের তো মেথড ওভারলোডিং তো হয়ে গেছে। নেক্সট দিন আমরা তোমার পড়বো দিস কিওয়ার্ড। আমি কেন দিস কিওয়ার্ড আর এই ফাইনাল কিওয়ার্ডটা না বলে আমি তোমার এখানে আসলাম, কারণ আমি দিস পড়তে গেলে কিন্তু আমার কনস্ট্রাক্টরের কনসেপ্ট দরকার। তার জন্য আমরা কনস্ট্রাক্টর কিন্তু ফার্স্টে কভার করলাম। আমি দেন নেক্সট দিন আমি তোমার দিস কিওয়ার্ডের কনসেপ্ট বলবো, আর তার সঙ্গে তোমার বলবো স্ট্যাটিক কিওয়ার্ড হচ্ছে তোমার ফাইনাল কিওয়ার্ড। ওকে, এই তিনটা আমরা নেক্সট দিন বলে এটাকে আমরা কভার করবো ইউনিট 3টা। তারপর আমাদের ইউনিট 4 থাকবে আর 5 থাকবে, ইউনিট 4 5 6। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক কনস্ট্রাক্টর। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর, তার টাইপস অফ কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ভার্সেস মেথড, তাই তো, আর কনস্ট্রাক্টর ওভারলোডিং, আর পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার বা কপি কনস্ট্রাক্টর। ওকে, এবার আমরা একটু জাস্ট দেখবো যে এই কনস্ট্রাক্টর থেকে আমাদের কি কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। আমার কাছে হয়তো একটা ইয়ারের কোশ্চেন এখানে আছে, আর তোমাদের গ্রুপে আমি শেয়ার করেছি কোশ্চেন্স গুলো, তোমরা তো হয়তো সেখান থেকেও দেখতে পাবে। তো আমি এখানে সেমের কোশ্চেন একটা ইয়ারে আমি কোশ্চেনটা জাস্ট এখানে দেখছি। জাভা 5 ইয়ার্স, লাস্ট ইয়ারের কোশ্চেনটা পাবো কি, দেখে নি একটু। হ্যাঁ, 2022-এর কোশ্চেন আমি লাস্ট পাচ্ছি, 23-এরটা এখানে নেই। তো দেখছি এটা কোথায় আছে 23-এর কোশ্চেনটা। দেখো এখানে কি কোশ্চেন এসেছিল কনস্ট্রাক্টর থেকে, জাস্ট বের করার চেষ্টা করছি। দেখো কনস্ট্রাক্টর থেকে এখানে কি কোশ্চেন এসছে, এখানে দেখো একটা সিম্পল কোশ্চেন দিয়েছে এখানে কনস্ট্রাক্টর থেকে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ কনস্ট্রাক্টর আর হোয়াট ইউ মিন বাই মেথড ওভারলোডিং অ্যান্ড মেথড ওভাররাইডিং। এই মেথড ওভাররাইডিংটা কিন্তু আমরা পড়বো ইনহেরিটেন্স পড়ার সময়। ওকে, আমরা কিন্তু মেথড ওভারলোডিং কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কনস্ট্রাক্টর থেকে কিন্তু এই কোশ্চেনটা এসছে। আর আমার দেখো তোমার ফাইনাল কিওয়ার্ড আছে, আমরা নেক্সট দিন পড়বো। দেখো তারা কিন্তু ইউজেস এসছে ফাইনাল কিওয়ার্ডের, খুব ইম্পর্টেন্ট কিন্তু। গার্বেজ কালেকশন আমরা পড়েছি অলরেডি, তাই না? আমরা পড়েছি গার্বেজ কালেকশন। আর আজকে আমি তোমার অ্যাবস্ট্রাক্টের কথা বলছিলাম, ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা জাভা কনস্ট্রাক্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট হতে পারে না। তো সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট, আমাদের এখনো সেটা পড়া হয়নি, এখন আমরা পড়বো। তো এটা তোমার কিন্তু কনস্ট্রাক্ট তোমার কিন্তু দুটো কোশ্চেন এসছে এখান থেকে। আর 2023-এ যদি তুমি কোশ্চেন দেখো, সেখানে আমি জানি না আমার এখানে আছে কিনা 2023-এর কোশ্চেন্সটা, দেখছি একটু তাও। 2023-এর কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করছি। তো 2022 আমি তোমাকে শেয়ার করেছিলাম 2023-এর কোশ্চেনটা, কেউ একটু আমাকে পাঠাও দেখি, আমাকে কেউ একটু পাঠাও দেখি 2023-এর কোশ্চেনটা, বা তোমরা একটু ওপেন করে আমাকে বলো কি আছে।
তোমরা একটু আমাকে ওপেন করে বলো কি আছে 2023 কোশ্চেনটা। কেউ একটু যদি ওপেন করতে পারো 2023 কোশ্চেনটা কি আছে কনস্ট্রাক্টরের, তাহলে আমরা দেখতে পাবো এটা। একটু কি আমাকে একটু পাঠাও দেখি, বা ওপেন করো তোমাদের মধ্যে। কেউ পেয়েছো 2023 কোশ্চেনটা? পেয়েছো? স্যার 2023 তো আপনি দেননি, আপনি ওই 21-22 দিয়েছিলেন। 23টাও দিয়েছি। স্যার তাও 2023 কোশ্চেন আমার কাছে আছে, আমি আপনাকে সেন্ড করব। সেন্ড করা, হোয়াটসঅ্যাপ সেন্ড করা আমাকে। মানে ওখানে সব কোয়েশ্চেনই আছে, মানে 5টা সাবজেক্টেরই কোয়েশ্চেন আছে। বেশ বেশ, পাঠাও পাঠাও পাঠাও। স্যার করেছি। পেয়েছি আমি, পেয়েছি তো কোশ্চেন আমি পেয়েছি। এটা তুমি একটা গ্রুপে একটা শেয়ার করে রাখো, সেন্টুতি একটু গ্রুপে একটু শেয়ার করে রাখো কোশ্চেনটা। আমার ওই ল্যাপটপে আছে, আমি এখান থেকে ওই জন্য অ্যাক্সেস করতে পারছি না, ওখান থেকে নেই, ওই ল্যাপটপটার মধ্যে আছে। ওকে, 3 নম্বরে কোশ্চেনটা যেটা এসছে সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্ট্রাক্টর আর হোয়াট আর ইটস স্পেশাল প্রপার্টিজ। ওকে, কনস্ট্রাক্টরে তোমার স্পেশাল প্রপার্টিজ কোনগুলো? না কনস্ট্রাক্টরের নাম তোমার সেম হতে হবে ক্লাস নেমের সাথে, কনস্ট্রাক্টরে তোমার কোনো রিটার্ন টাইপ থাকলে হবে না, আমরা তোমার যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় কিছু রুলস দেখলাম, দ্যাট ইজ এ একটা অবজেক্ট প্রপার্টিজ। ইনিশিয়ালাইজ করে। একটা ইনিশিয়ালাইজ করে কোনো অবজেক্টকে, ঠিক আছে, তার কোনো রিটার্ন টাইপ থাকে না, সব হচ্ছে কিন্তু প্রপার্টিজ। ওকে, আর ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাক্টর উইথ এক্সাম্পল। ঠিক আছে, তো তুমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর, নো আমার তোমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তুমি চাইলে এখানে কপি কনস্ট্রাক্টর তুমি এখানে বলতে পারো, নাও বলতে পারো, কোনো যায় আসে না। জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর তার কনসেপ্ট তার এক্সাম্পল, আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তার কনসেপ্ট তার এক্সাম্পল। ওকে, একটা ফুল কোশ্চেন্স কিন্তু এখানে এসছে হোয়াট ইজ কনস্ট্রাক্টর, পুরো 9 নম্বরে কোশ্চেন এসছে। তখন তো 9x5 ছিল, এখন তোমাদের যেমন 8x5। ওকে, তখন কিন্তু 9x5 ছিল আগের বারে 2023-এ। ঠিক আছে, তো আমরা করতে পারবো, আমরা এখানে যাই কোশ্চেন আসুক আমরা করতে পারবো। ওকে, তো তাহলে প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন আসছে, আর মেথড ওভারলোডিংও আসছে, মেথড ওভাররাইডিংও কিন্তু কমন কোশ্চেন একটা। ওভারলোডিং মেথড ওভাররাইডিং সঙ্গে মধ্যে ডিফারেন্স একটা কমন কোশ্চেন। ওকে, তো জাভার কোশ্চেন খুব সহজ কোশ্চেন হয়, আমরা যা পড়ছি সেখান থেকে আমরা মানে 100% কোশ্চেন আমরা কমন পাবো। ওকে, যদি জাভাটা একটু ক্লাসগুলোকে ফলো করতে পারি 100% কোশ্চেন কমন পাবো। শুধুমাত্র জাভার জন্য নয়, মানে অল সাবজেক্টের ক্ষেত্রেই তাই। একটু ক্লাসটাকে ফলো করতে হবে, একটু জাস্ট আমাকে ফলো করতে হবে, ঠিক আছে, তাহলেই হবে। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো, তোমাদের আজকের যে টপিক থেকে কোনো কোশ্চেন থাকলে, আজকে যা পড়ালাম তা থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো।